hello students, welcome to my class and you are watching my channel A Journey with Physics. আজকে আমরা ইলেকট্রিক ফিল্ড এন্ড চার্জেস এর পার্ট নম্বর 13 নিয়ে হাজির। আজকে কিছু অঙ্ক করব আর একটা থিওরি শিখব, ঠিক আছে? তো চলো ক্লাস শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল যেটাই হবে সেটা হচ্ছে, তোমরা হেডিং দাও, সেটা কুলম্বের উপপাদ্য। কুলম্বের উপপাদ্য, দ্যাট ইজ অফ কুলম্বস থিওরেম। ঠিক, কুলম্বের উপপাদ্য মানে কুলম্বস থিওরেম। ধরো এইখানে একটা গোলক আছে, ঠিক, এবং গোলকটার ব্যাসার্ধ তুমি ধরে নিয়েছো আর, ওকে, এবং এই গোলকটাতে প্লাস কিউ আধান দিয়েছো, ঠিক আছে? এবার আমাকে যেটা করতে হবে, এই গোলকটার জন্য এবং গোলকটার যে ব্যাসার্ধ প্লাস আর এবং তার থেকে যে আধান দেওয়া হয়েছে প্লাস কিউ, সেই গোলকটার জন্য নিকটবর্তী বিন্দুতে কোনো একটা জায়গায় আমাদের ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে, অর্থাৎ নিকটবর্তী কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড দরকার। এবারে তুমি ধরে নাও তুমি এইখানে একটা পয়েন্ট নিয়েছো, সেই পয়েন্টের নাম দিয়েছো পি। যে পয়েন্ট পিটা, যেটা সার্কামফারেন্স থেকে অর্থাৎ গোলকের এই বাইরের অংশ থেকে ধরো এক্স দূরে আছে, ঠিক আছে? গোলকের বাইরের অংশ থেকে এক্স দূরে আছে। হ্যাঁ, কুলম্ব উপপাদ্যের এইটা যেটা, সেটার আরো একটা হেডিং হতে পারে বা বা তুমি ধরে নাও এরকম হতে পারে, কোন আহিত পরিবাহীর নিকটবর্তী বিন্দুতে প্রাবল্য, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ড তার মানে, হ্যাঁ, তাহলে এই প্রাবল্যটা মুছে দাও, ইলেকট্রিক ফিল্ড। তাহলে কোন আহিত পরিবাহীর নিকটবর্তী বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড, এটাই আমরা বার করতে চলেছি, সেটাকেই আমরা কুলম্বের উপপাদ্য বলেই চিনব। তাহলে কি বললাম, তাহলে তুমি যদি সেন্টারে নাম দাও একটা ও, তাহলে এই ওপি ডিস্টেন্সটাকে, পুরো এই যে ওপি ডিস্টেন্সটা তুমি দেখতে পাচ্ছ, এটাকে যদি এরম ভাবে ধরে নাও, এটার নাম দাও পি, এখানে একটা নাম ধরো দেওয়া আছে এস, তাহলে ওপি ডিস্টেন্সটা ভাঙা যেতে পারে ও এস প্লাস অফ এস পি দিয়ে, এবং এটাকে লেখা যেতে পারে আর প্লাস অফ এক্স ভাবে। এটা হলো ওপি আমার, ঠিক, ওপি সমান তাহলে আর প্লাস এক্স নিশ্চয়ই লেখা যায়, বিকজ অফ একটাই কারণে, কারণ পি বিন্দুটাকে আমরা ধরে নিয়েছি ক্ষেত্রফল, মানে এই পরিবাহীর বাইরের কোনো বিন্দুতে আছে, এবং ও থেকে এস এটা ব্যাসার্ধ, আর ও থেকে এটাকেও না একটা নাম দিতে পারো, সেটাকে ধরো এস টি, ঠিক, এটাও ব্যাসার্ধ, এবং ব্যাসার্ধটা হচ্ছে কি আর ধরে নিয়েছি। তাহলে ওপি ডিস্টেন্সটাকে আমরা ভাঙতে পারি ও এস প্লাস অফ এস পি হিসাবে, এবং যেখানে এস হলো ওই সার্কামফারেন্সের ওপরে একটা হলো বিন্দু, আর এস পি হলো আমাদের এক্স দূরত্ব। তাহলে ওপিটাকে ভাঙা যেতে পারে ও আর প্লাস অফ এক্স হিসাবে, মানে ওপিটাকে ভাঙা যেতে পারে আর প্লাস এক্স হিসাবে, এইটাই তো। এবার এখানে এই কথাটার উপরে খেয়াল করে, এখানে কথাটা দেওয়া আছে নিকটবর্তী বিন্দুতে, ঠিক আছে? তাহলে এই আহিত পরিবাহীর পিটা দেখো অনেক দূরের বিন্দু আছে, তাই নিকটবর্তী আমি কাকে বলবো, নিকটবর্তী ফিল্ড বা নিকটবর্তী বিন্দু আমি কাকে বলতে পারি? যদি তাহলে নিকটবর্তী আমরা কাকে বলবো, বা নিকটবর্তী আমরা তাকেই বলবো যদি এই পিটাই আহিত পরিবাহীর খুব 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 কাছের বিন্দু হয়। তার মানে আমি যে কথাটা বলতে চাইছি, অর্থাৎ নিকটবর্তী তখনই বলা হবে যদি এই ওপি যে ডিস্টেন্সটা লিখেছি সেটা নিয়ারলি ইকুয়ালস টু এস, ও এস এর সাথে সমান হয়ে যায়। খুব ভালো করে বোঝো, নিকটবর্তী তখনই বলা হবে যদি এই ওপি ডিস্টেন্সটা নিয়ারলি ইকুয়ালস টু ও এস এর সাথে সমান হয়ে যাবে। তার মানে দেখো, এই আহিত পরিবাহীর নিকটবর্তী খুব বিন্দু, অর্থাৎ নিকটবর্তী মানে ধরো সেই বিন্দুটাকে আমরা এত দূরে না ভেবে আমরা যেখানে ভাবতে পারি, অর্থাৎ সার্কামফারেন্সের ওপরেই বিন্দুটা আছে, এর থেকে নিকটবর্তী কি হতে পারে? কোন আহিত পরিবাহীর নিকটবর্তী বিন্দু। তার মানে সবচেয়ে কাছে যে বিন্দুটা হতে পারে সেটা হলো আহিত পরিবাহীর উপরেই হতে পারে, অর্থাৎ তার
পরিধির ওপরেই কোনো বিন্দু হতে পারে, সেটা হলো আহিত পরিবাহীর সবচেয়ে নিকটতম বিন্দু বা পরিবাহীর জাস্ট বাইরে, পরিবাহীর জাস্ট বাইরে। অর্থাৎ আমরা এই ওপি ডিস্টেন্সটা যেটা সেন্টার থেকে আছে সেই ডিস্টেন্সটাকে আমরা ভেবে নিতে পারি সেটা ওএস এর সাথে সমান। অর্থাৎ ওপি মানে কোনটা দেখো, আর প্লাস এক্স। তাহলে আর প্লাস এক্সটা তখনই আর এর সাথে সমান হবে যদি আমাদের এক্স টেন্ডিং টু জিরো হয়ে যায়। তাহলে এক্স টেন্ডিং টু জিরো হয়ে যায়, তাহলে এটাই নিশ্চয়ই আমাদের নিকটবর্তী কন্ডিশন। অর্থাৎ যে এক্স ডিস্টেন্সটা আমরা নিয়েছি আহিত পরিবাহীর পরিধি থেকে বাইরে, সেটা প্রায় 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 জিরো। ঠিক ওই জন্য দেখো টেন্ডিং টু জিরো করা হয়েছে। তাহলে এখন পি বিন্দুতে প্রাবল্য কত হবে বা ইলেকট্রিক ফিল্ড কত হবে? ই সমান সমান নিশ্চয়ই এটা লেখা যায় 1/4πε। আমরা ধরলাম এইটার ভেতরে যে ইলেকট্রিক ফিল্ড আছে তার পারমিটিভিটি হলো এপসাইলন, মানে সরি ভুল বললাম, এইটা যে মাধ্যমটা সেটা হলো এপসাইলন, তার পারমিটিভিটি হচ্ছে এপসাইলন। তাহলে কিউ বাই আমরা কি লিখবো, ওপি স্কোয়ার। ঠিক, কারণ আমরা ধরে নিয়েছি পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বার করব এবং সেটা হলো ডিউ টু দিস আহিত পরিবাহী। এবার এই গোলীয় টাইপের আহিত পরিবাহীর ক্ষেত্রে আমরা জানি সবসময় ধরে নিতে হয় দ্য সেন্টারে সমস্ত আধান ধরা আছে বা কেন্দ্রীভূত আছে, অর্থাৎ সেন্টারে একটা প্লাস কিউ আধান বসানো আছে অ্যাজ ইফ আমরা ভাবতে পারি। সেইখান থেকে পি বিন্দু ডিস্টেন্স নিশ্চয়ই ওপি। তাহলে পি বিন্দুতে এই আহিত পরিবাহীর জন্য যে ফিল্ড হতে পারে সেটা হলো 1/4πε0 কিউ বাই ওপি স্কোয়ার। ঠিক, এখন তুমি কি করতে পারো, তাহলে 1/4πε0টাকে রেখে দিয়ে কিউ বাই ওপির জায়গায় দেখো ওপি ডিস্টেন্স মানে কত, আর প্লাস এক্স এর হোল স্কোয়ার। ঠিক, আর প্লাস এক্স এর হোল স্কোয়ার লিখতে পারো। ক্লিয়ার? এবারে দেখো আমরা এইটার পরের লাইন আমরা এখানে করছি, ঠিক আছে, এটা পরের লাইন আমরা এখানে করছি, এখানে। তাহলে এবারে যেহেতু নিকটবর্তী, তাহলে আর প্লাস এক্সটাকে আমরা কি ভাবতে পারি, আর ভাবতে পারি, যেহেতু এক্স টেন্ডিং টু জিরো, যেহেতু আমাদের নিকটবর্তী, তাহলে আর প্লাস এক্সটাকে আমরা আর ভাবতে পারবো। ঠিকঠাক, আর প্লাস এক্সটাকে আর ভাবতে পারবো যেহেতু ব্র্যাকেটে এক্স টেন্ডিং টু জিরো, কারণ নিকটবর্তী বিন্দু বলেছে, নিকটবর্তী বিন্দু ক্রাইটেরিয়াই হলো এটা আর প্লাস এক্সটাকে আর ভাবা। ঠিক আছে, আর প্লাস এক্সটাকে আরই ভাবা। ঠিক, তাহলে এখানটা কি করতে পারো তুমি, ইলেকট্রিক ফিল্ড ই সমান 1/4πε0, তাহলে কিউ বাই আর স্কোয়ার লিখতে পারো। তাহলে আর প্লাস এক্স এর জায়গায় আমরা আর বসাতে পারি, সেই জন্য আর স্কোয়ার করেছি। এটাই হলো আমাদের নিকটবর্তীর কিন্তু কন্ডিশন, অর্থাৎ সেই পি বিন্দুটা আহিত পরিবাহের খুব কাছে আছে। অর্থাৎ খুব কাছে থাকা মানেই হলো তার দূরত্বটা সেন্টার থেকে সেটা ব্যাসার্ধেরই সমান হতে পারে। তুমি যদি ভাবো এখন পি বিন্দুটা এইখানটায় আছে, এইখানটায় ধরে নাও পি বিন্দুটা, তাহলে এটা নিশ্চয়ই ব্যাসার্ধের খুব কাছাকাছি, অর্থাৎ পরিধির খুব কাছাকাছি আছে পয়েন্টটা, অর্থাৎ এই ওপি ডিস্টেন্সটা ব্যাসার্ধের সঙ্গে সমান এখন, অর্থাৎ ব্যাসার্ধ যা ওপি তাই আমরা ভাবতে পারি। তাই আমরা ওপির জায়গায় আর প্লাস এক্স বসিয়েছি এবং সেই আর প্লাস এক্সটাকে আর ভেবে সেই জায়গাটা আর বসাতে পারি। ঠিকঠাক, তাহলে এখন আহিত পরিবাহের খুব নিকটতম বিন্দুতে ক্ষেত্রফল বলের মান যেটা আসছে সেটা ই সমান 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। ওকে, এবারে ধরে নাও, এগুলো মুছে দিয়েছি, এবারে ধরে নাও যে এই আহিত গোলীয় যে পরিবাহীটা আছে তার হচ্ছে কে সিগমা, হচ্ছে কে চার্জ ডেনসিটি। চার্জ ডেনসিটি হলো অর্থাৎ আধানের তলমাত্রিক ঘনত্ব হলো সিগমা। সিগমাটা যদি আধানের তলমাত্রিক ঘনত্ব হয় তাহলে এই সিগমাটাকে কি করে লেখা যায়, কিউ বাই 4πr স্কোয়ার। কারণ আমাদের এই গোলীয় পরিবাহীটা যার ব্যাসার্ধ আর, সেখানে প্লাস কিউ আধান দেওয়া হয়েছে, অর্থাৎ আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান কিউ বাই 4πr স্কোয়ার নিশ্চয়ই লেখা যায়। তাহলে কিউটাকে তুমি কি লিখতে পারো, সিগমা সমান এই সিগমা ইন্টু 4π অফ আর স্কোয়ার। ঠিক, তাহলে কিউটাকে লেখা যায় সিগমা ইন্টু 4πr স্কোয়ার। তাহলে এবার যদি ওটা লিখতে পারি, তাহলে এবারে এইখানে দেখো, আচ্ছা এইখানেই দেখো ইলেকট্রিক ফিল্ড, তাহলে এবারে এই কিউর ভ্যালুটা ওইখানে নিয়ে গিয়ে বসিয়ে দাও। ঠিক, তাহলে 1/4πε 4πε
4 পাই এপসাইলন কিউর জায়গায় সিগমা ইন্টু 4 পাই অফ আর স্কোয়ার বাই অফ আর স্কোয়ার। তাহলে কি পাচ্ছ, এই দুটো কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল। তাহলে কি পেলাম, তাহলে আমরা যেটা পেলাম ই সমান সিগমা বাই এপসাইলন, ই সমান সিগমা বাই এপসাইলন নট, এপসাইলন পেলাম। এবার আমরা এখন জানি, এগুলো মুছে দিই, এই জায়গাটা মুছে দিই। এবার আমরা কি জানি, এবার আমরা জানি যে আমরা কি জানি, এটা জানি না যে এপসাইলন সমান সমান কে এপসাইলন নট হয়, অর্থাৎ ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট অর্থাৎ মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে, সেটাকে লেখা যায় এপসাইলন বাই এপসাইলন নট। তাহলে এপসাইলনটা লেখা যায় কে এপসাইলন নট দিয়ে। তাহলে তুমি এবারে সিগমা বাই কে এপসাইলন নট বসিয়ে দাও, অর্থাৎ এই এপসাইলনের জায়গায় তুমি কে এপসাইলন নট বসাতে পারো। তাহলে এবারে কি লিখতে পারো দেখো, সেটাকে লিখতে পারি আমি এই ইলেকট্রিক ফিল্ড ইটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, ই 1 বাই কে এপসাইলন নট ইন্টু আধানের তলমাত্রিক ঘনত্ব। কারণ সিগমা মানে কি, আধানের তলমাত্রিক ঘনত্ব ছিল, তাই তো। তাহলে কুলম্বের উপপাদ্য যেটা দাঁড়াচ্ছে সেটা বলা হচ্ছে যে, তাহলে কোনো আহিত পরিবাহীর নিকটবর্তী বিন্দুতে তড়িৎ প্রাবল্য সমান ইলেকট্রিক ফিল্ড সমান 1 বাই কে এপসাইলন নট ইন্টু, এটা মুছে দিলাম, সিগমা বাই কে এপসাইলন নট। ঠিক, তাহলে কোন আহিত পরিবাহীর নিকটবর্তী বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই সমান 1 বাই কে এপসাইলন নট ইন্টু উক্ত পরিবাহীর নিকটবর্তী বিন্দুর তলমাত্রিক ঘনত্ব। তাহলে ক্লিয়ার, তাহলে কি লেখা যায়, ই সমান 1 বাই কে এপসাইলন নট ইন্টু আধানের তলমাত্রিক ঘনত্ব। তার মানে জিনিসটা কি দাঁড়ালো, তাহলে আমাদের জিনিসটা যেটা দাঁড়িয়েছে সেটা হলো এইটা, দেখো ই সমান সিগমা বাই কে এপসাইলন নট। ঠিক আছে, তাহলে কোন আহিত পরিবাহীর নিকটবর্তী বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ড দাঁড়িয়েছে সেটা হলো এইটা, ই সমান সিগমা বাই কে এপসাইলন নট। তার মানে কি, তাহলে কে এপসাইলন নট ইন্টু সিগমা ভাবতে পারি, তার মানে কোন আহিত পরিবাহীর নিকটবর্তী বিন্দুতে তড়িৎ প্রাবল্য এই জিনিসটা ইন্টু ওই আহিত পরিবাহীর ওই অংশে যে আধানের তলমাত্রিক ঘনত্ব ছিল সেটা, অর্থাৎ ঠিকঠাক। তাহলে এইটাকেই আমরা বলবো হচ্ছে কুলম্বের উপপাদ্য। এবার এইখান থেকে শেখার কি আছে না, এইখান থেকে শেখার যেটা আছে দেখো, তাহলে এই আহিত পরিবাহীর নিকটবর্তী বিন্দুতে যে ক্ষেত্র প্রাবল্য হবে সেটা সবসময় কিন্তু একটা এইরকম টাইপের এক্সপ্রেশন দ্বারা সীমাবদ্ধ হবে, মানে এইরকম টাইপের এক্সপ্রেশন দ্বারা হবে। এবার যেখানে কিন্তু কোনো আহিত পরিবাহীর ক্ষেত্রফলের কোনো কনসেপ্ট নেই, অর্থাৎ সেই পরিবাহীটা গোলীয় হোক, রেক্ট্যাঙ্গেল হোক, যে কোনো আরবিটারি শেপের হোক না কেন, যাই হোক না কেন, শুধু তার যদি আমি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট তার ভেতরে কত আছে অর্থাৎ মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি জানতে পারি, আর এপসাইলন নট মানে ফ্রি স্পেসের পারমিটিভিটি সেটা তো আমরা জানি, আর যদি তার সিগমা অর্থাৎ আধানের তলমাত্রিক ঘনত্ব জানা থাকে, তাহলে আমরা যে কোনো টাইপের পরিবাহী হোক না কেন তার নিকটবর্তী অংশে কতটা ইলেকট্রিক ফিল্ড হতে পারে সেটা সম্পর্কে একটা আইডিয়া করতে পারবো। এটাকেই আমরা বলবো হচ্ছে কে কুলম্বের উপপাদ্য। আর এইটা আমরা আগেই প্রমাণ করেছি গাউসীয় পদ্ধতিতে, তাই না, গসিয়ান সারফেস ধরে আমরা ক্যালকুলেশন করে এসেছি, তাই তো। ওকে, তাহলে এবারে একটা থিওরি ছিল, থিওরিটা হয়ে গেলে এটা আমাদের কুলম্বের উপপাদ্য। তাহলে কুলম্বের উপপাদ্য যদি বলে, তাই কোনো আহিত পরিবাহীর নিকটবর্তী অংশে এখান থেকে যা লেখা ছিল পুরো এই পর্যন্ত লিখে দিতে হবে, ঠিক আছে। আর তার সঙ্গে যদি প্রমাণটা আসে সেটা এইভাবে আসতে পারে, বা প্রশ্নের ভাবে ঘুরিয়েও আসতে পারে, কোন আহিত পরিবাহীর নিকটবর্তী অংশে ক্ষেত্র প্রাবল্য বার করো। ঠিক, চলো এবার নেক্সট অঙ্কের পালা।
ঠিক আছে, অঙ্কের পালা। তাহলে চলো নেক্সট অঙ্কের পালা। এখানে অঙ্ক কি আছে বলেছে, একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুতে +q ও -2q তিনটি বিন্দু আদান বসানো আছে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি এ, মানে সমবাহু ত্রিভুজের বাহুগুলো দূরত্ব হচ্ছে কি এ, তাহলে সিস্টেমটা তুল্য দ্বিমেরু ভ্রামক কত? ঠিক আছে, এটাই প্রশ্ন। তাহলে কি বলেছে দেখো, প্রশ্নটা হচ্ছে এরকম, কোনো একটা সমবাহু ত্রিভুজ আছে, ওকে, যার তিনটে শীর্ষবিন্দুতে +q আর -2q এই তিনটে আদান বসানো আছে, আর যাদের সাইড গুলো হচ্ছে কি এ এ করে বলা আছে, অর্থাৎ বাহুগুলো এ এ করে বলা আছে। তাহলে তুমি ধরে নাও এখানে -2q বসিয়েছো, এখানটায় +q বসিয়েছো, এখানেও +q বসিয়েছো। তাহলে এখন প্রশ্ন, তাহলে এটা কি দ্বিমেরু গঠন করলো? কারণ এখানে তো -2q, কারণ আমরা দ্বিমেরুর জন্য জানি কোনো দূরত্বের ব্যবধানে ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ থাকতে হয়, তবেই সেই দ্বিমেরু গঠন করতে পারে। তাহলে তুমি একটা কাজ করতে পারো, তাহলে -2qটাকে -q আর -q আকারে ভেঙে দিতে পারো। কারণ -2qটাকে তুমি ভাবতে পারো -q আর একটা -q, এই -q এইটার সাথে একটা দ্বিমেরু গঠন করেছে, আর এই -qটা এইটার সাথে একটা দ্বিমেরু গঠন করেছে। তাহলে সেই দ্বিমেরুর ডিরেকশন কি হবে? এইরকম ভাবে হবে, কারণ জানি আমরা -q থেকে +q দিকে দ্বিমেরু যায়, ঠিক? তাহলে এই বরাবর একটা দ্বিমেরু আছে, সেটাকে ভ্যালু p ধরলাম। এটা যদি p হয় তাহলে এই দ্বিমেরুর ভ্যালুটাও আমাদের নিশ্চয়ই p হওয়া উচিত, রেদার p ভেক্টর হওয়া উচিত, কারণ দ্বিমেরু ভ্রামক সেটা হলো একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এই -q আর এই +q নিয়ে একটা ডাইপোল গঠন করবে, আর এই -q এই +q নিয়ে একটা ডাইপোল গঠন করবে, যাদের মধ্যবর্তী ব্যবধানগুলো সবসময় সমান, কারণ হচ্ছে সেটা সমবাহু ত্রিভুজ, তাই না? তো এখানে অ্যাঙ্গেল কত? সব 60 ডিগ্রি, ঠিকঠাক 60 ডিগ্রি। তাহলে এটা মুছে দিলাম। তাহলে তুমি এখান থেকে দেখো পির ভ্যালু কত হতে পারে। পি মানে কত? ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট মানে কি? দূরত্ব ইন্টু আধান। এখানকার দূরত্ব কত? এ ইন্টু যে কোনো একটা আধান। তাহলে এই -q আর +q নিয়েছে নিশ্চয়ই, তাহলে এইটা হওয়া উচিত। তাহলে এই পি ভেক্টরটাও সেটাও নিশ্চয়ই আমাদের এ ইন্টু কিউ, এইটা হওয়া উচিত, এ ইন্টু কিউ, ঠিক? এবার বলেছে সিস্টেমটা তুল্য দ্বিমেরু ভ্রামক কত। তাহলে এই পি ভেক্টরটা এই বরাবর কাজ করছে আর এই পি ভেক্টরটা এই বরাবর কাজ করছে। তাহলে এদের যে তুল্য ভেক্টরটা হবে, অর্থাৎ তুল্য যে দ্বিমেরু ভ্রামকটা হবে লব্ধি, সেটা নিশ্চয়ই এই দুটোর মাঝখান দিয়ে যাবে এরকম ভাবে। সেটাকে আমরা পি ভেক্টরের প্রাইম বলতে পারি, ঠিক? পি ভেক্টর প্রাইম বলতে পারি। এবার তো আমরা তাহলে সবকিছু জানি। তাহলে পি প্রাইম ভেক্টরটা কি লেখা উচিত? √of নিশ্চয়ই p² + 2p cos 60, ক্লিয়ার নিশ্চয়ই, ঠিক? কারণ আমরা জানি এই পি ভেক্টর আর এই পি ভেক্টর এই দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এটা হলো পি, এটা হলো আমাদের পি। আর যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হলো 60 ডিগ্রি, ঠিকঠাক। এবার ভেক্টরের ত্রিভুজের লব্ধি সূত্র আমরা জানি। তাহলে p প্রাইম সমান a² + b² + 2ab cos θ, এটা আমরা জানি, ঠিক? তাহলে √of p², তাহলে p² বসাও। তো এটাকে 2p² ভাবতে পারো, এটাকেও 2p² ভাবতে পারো। আর cos 60 মানে কত? হাফ হয়, তাই তো? cos 60 মানে হাফ হয়। এই 2 কেটে গেল। তাহলে p² আর 2p², তার মানে আমরা ভাবতে পারি 3p²। 3p² মানে হলো √3 × p, √3 × p। তাই √3 × p মানে হলো q × a, কারণ ডাইপোল মোমেন্টের ভ্যালু হলো q × a, তাই না? এটা যদি p হয় তাহলে p ভেক্টরটার মান কত হবে? q × a নিশ্চয়ই, ঠিক? p ভেক্টরটার মান কি হবে? q × a। তাহলে q × a আমরা বসিয়েছি। তাহলে দিস ইজ ইয়ার ফাইনাল অ্যান্সার। খুব ইজি, ঠিক? এটা অন্যভাবেও করতে পারতাম, উপাংশে ভেঙে। তাহলে তার থেকে বরং এইটাই সহজ। তাহলে সবসময় যখন দুটো ভেক্টর থাকবে তাদের লব্ধি যখন বার করতে হবে, তুরন্ত a² + b² + 2ab cos θ ফর্মুলা, ওকে? তাহলে এটা তোমাদের ফাইনাল অ্যান্সার। আর যদি বার করতে হলে তাহলে লব্ধি, তাহলে এটা হলো লব্ধি হচ্ছে দ্বিমেরু ভ্রামক। আর যদি বলতো যে লব্ধি দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন কি হবে, না লব্ধি দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন তাহলে হবে, তুমি বলবে যে দুটো ভেক্টরের পুরো মাঝখান দিয়ে গেছে, অর্থাৎ লব্ধি দ্বিমেরু ভ্রামকটি
যে কোনো একটা দ্বিমেরু ভ্রামকের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। বিকজ অফ টোটাল অ্যাঙ্গেলটা 60 আর দুটো ভ্যালুও সমান, তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেলগুলো 30 করে হবে নিশ্চয়ই। তাহলে এটাও 30 অ্যান্ড এটাও তোমার 30। ওকে, ক্লিয়ার? ওটাও 30, ওটাও 30। চলো মুছে দিই। চলো এবার নেক্সট অঙ্ক। চলো এবার নেক্সট অঙ্ক এসছে, দেখো নেক্সট অঙ্ক কি বলছে, যদি কোনো একটা 600 ভোল্ট পার সেন্টিমিটার ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি এম সমান 10 গ্রাম এবং যদি 10 ESU আধান বিশিষ্ট কোন আধানকে ছেড়ে দেওয়া হয়, তাহলে সেই আধানটা কত ত্বরণ নিয়ে চলতে শুরু করবে। ঠিক আছে, এটাই প্রশ্ন। তাহলে করো। তাহলে কি বলেছে, ইলেকট্রিক ফিল্ড ই সমান বলে দিয়েছে 600 ভোল্ট পার সেমি। কিউ যে আধানটা বলে দিয়েছে সেটা হলো 10 ESU আধান, আর এম যেটা বলে দিয়েছে সেটা হলো 10 গ্রাম। তাহলে ওই আধানটা কতটা ত্বরণ নিয়ে চলতে শুরু করে সেটা হলো আমাদের প্রশ্ন। এখন দেখো, যদি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা আমি জানি না, আমি সাপোজ এরকম দিকে ধরে নিলাম, তাহলে এইটা হলো আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। অর্থাৎ এই যে 600 ভোল্ট পার সেন্টিমিটার দেখতে পাচ্ছ সেটা হলো এই বরাবর কাজ করছে। ঠিকঠাক? তাহলে তুমি যদি এইখানে কোনো একটা আধানকে ছেড়ে দাও, সাপোজ তুমি ধরে নাও প্লাস কিউ আধানকে ছেড়ে দিলে, তাহলে প্লাস কিউ আধান সবসময় কি হয়, ইলেকট্রিক ফিল্ডে উল্টো দিক যেতে শুরু করে। ঠিক? তো যখনই ফেলবো ওই ইলেকট্রিক ফিল্ড ওই আধানটার উপরে একটা ফোর্স দেবে, সেই ফোর্সটা দেওয়ার জন্য ওই আধানটা উল্টো দিক যেতে শুরু করবে তখনই। ঠিক? তাহলে যদি কোনো আধান কিউ ভ্যালু হয় আর ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু যদি ই হয়, তাহলে ওই ইলেকট্রিক ফিল্ড ওই আধানটার উপরে যে ফোর্স দেবে সেটা হলো কুলম্বস ল অনুযায়ী F=Q × E হতে পারে। ঠিক? এবারে দেখো, ওই আধানটা এম ভর সে আবার চলতে শুরু করছে, তাহলে অ্যাকর্ডিং টু নিউটনস ল, তাহলে ওই আধানটা যে চলতে শুরু করলো, তাহলে তার উপরেও যে চলার জন্য অর্থাৎ মুভমেন্টের জন্য যে তার ফোর্সটা দরকার, সেই ফোর্সটা নিশ্চয়ই এম ইন্টু এ হওয়া উচিত, ভর ইন্টু ত্বরণ। এখন ভালো করে ভাবো, এই এম ইন্টু এ যে ফোর্সটা তার চলার জন্য দরকার বা সে পেয়েছে, চলতে শুরু করেছে যেহেতু, সেটা কার জন্য পেয়েছে? নিশ্চয়ই ইলেকট্রিক ফিল্ডের জন্য পেয়েছে। কারণ ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি কোনো আধান বসানো হয়, তাহলে সে তখনই একটা ফোর্স অনুভব করবে এবং সে আইদার ইলেকট্রিক ফিল্ডের দিকে অর উল্টো দিকে যেতে শুরু করবে। তাহলে নিশ্চয়ই এই যে এম ইন্টু এ ও যে ফোর্সটা পেয়েছে, সেই ফোর্সটা নিশ্চয়ই ইলেকট্রিক ফিল্ডের কাছ থেকে ধার করেছে। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ওই আধানটার উপর যে ফোর্স দিয়েছে এবং ওর চলার জন্য যে ফোর্সটা দরকার, সেই দুটো ফোর্স ইকুয়াল হয়েছে। ঠিকঠাক? তার মানে প্রশ্নানুসারে আমরা সব যে কথাগুলো বললাম সেই কথাগুলো একটু ভালোভাবে লিখবে বা বুঝবে। বোঝার পরে তোমরা নিশ্চয়ই এম ইন্টু এ সমান কিউ ইন্টু ই লিখতে পারো। তাহলে আমার এখন ত্বরণ দরকার, তাহলে কিউ ই বাই অফ এম। ঠিক? এই পর্যন্ত একটা এমসিকিউ প্রশ্ন হয়, অনেক সময় বলে যে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা আধানকে ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে তার উপর ক্রিয়াশীল ত্বরণটা বার করো বলে 4টে অপশন দিল। তাহলে তোমার এই অপশনটা কোথাও একটা খুঁজে পেতে পারো। ওকে, প্রবলেম নেই। এবারে দেখো, কিউর ভ্যালুটা হচ্ছে 10, এম এর ভ্যালুটা হলো 4। ঠিক আছে, এম এর ভ্যালুটা হচ্ছে 4, ই এর ভ্যালু আমি বসাইনি। কেন বসাইনি? দেখো, ই এর ভ্যালুটা ডাইমেনশন মানে এককের মধ্যে খেয়াল করো, সেন্টিমিটার হলো সিজিএস আর ভোল্ট হচ্ছে কি আমাদের এসআই পদ্ধতির একক। তাহলে নিশ্চয়ই এটা মিক্সিং অবস্থায় আছে, মিক্সড ফ্রাইড রাইস অবস্থায় আছে। তাহলে এটাকে আমাকে সিম্পলিফাই করতে হবে। তাহলে আমরা একটা ফর্মুলা জানি যে 1 ভোল্ট সমান হলো 1/300 ESU ভোল্ট। ঠিক? তাহলে 1 ভোল্ট সমান 1/300 ESU ভোল্ট, অর্থাৎ 1 ভোল্ট সমান 1/300 স্ট্যাট ভোল্টও বলতে পারো। ওকে, তাহলে এটাকে তুমি যদি সিজিএস এ কনভার্ট করে দিতে চাও, তাহলে এই 600টাকে তোমাকে কি করতে হবে, 1/300 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে এটা হচ্ছে আমি ESU ভোল্ট পার সেমি বলতে পারবো। তার মানে এটা আসলো কত, কাটাকুটি করলে এটা আলাদা একটা জিনিস। ঠিক? ESU ভোল্ট এটা কত হলো, 2 আসলো, তাহলে 2 ESU ভোল্ট পার সেমি। ওকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড 600 থেকে ট্রান্সফার হয়ে গেল 2, বিকজ অফ এই ভোল্টটাকে আমরা ESU তে কনভার্ট করেছি। তাহলে তুমি এবার এখানে বসিয়ে দাও, ই এর জায়গায় 2 বসাও। ওকে, তাহলে আফটার অল ক্যালকুলেশন এ সমান 5 আসছে, 5 সেমি পার সেকেন্ড স্কোয়ার।
পার সেমি পার সেকেন্ড স্কোয়ার। ওকে, চলো হয়ে গেছে, তুকে নিয়েছো মুছে দিচ্ছি। এবার নেক্সট অঙ্ক, চলো এবার নেক্সট প্রশ্ন দেখো কি এসছে। সেটা হচ্ছে এসছে ধরো 6 ন্যানোকুলম বিশিষ্ট কোনো দ্বিমেরুর যার দৈর্ঘ্য বলে দিয়েছে দেখো 1 মিমি, এবং সেই দ্বিমেরুটার মধ্যবিন্দু থেকে 3 মিটার দূরে এবং রেখাটার সঙ্গে 60 ডিগ্রি কোণে আছে এমন কোনো বিন্দুতে, সেই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য চাই, এবং আমাদের হচ্ছে কে কত অ্যাঙ্গেলে আছে অর্থাৎ কত ডিগ্রি কোণ করে আছে সেইটাও আমার বার করতে বলেছে। ক্লিয়ার? তাহলে কি বোঝা যাচ্ছে প্রশ্নটা পড়ে সেটা আমরা একবার টুকে নি। দেখো কিউ সমান বলেছে 6 ন্যানোকুলম, দ্বিমেরুর দৈর্ঘ্য সবসময় আমরা 12 ধরে এসেছি, তাহলে 1 মিমি বলতে পারবো, 12 সমান 1 মিমি। আর এর মানটা দেখো 3 মিটার বলে দিয়েছে, 3 মিটার দূরে বলেছে। আর যে থিটা অ্যাঙ্গেলে বার করতে বলেছে সেটা হলো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে বার করতে বলেছে। আর লব্ধি প্রাবল্য বের করতে দিয়েছে, এবং লব্ধি প্রাবল্য বার করার পর সে কত ডিরেকশনে আছে সেটাও আমাদের বার করতে বলেছে। চলো এটাই প্রশ্ন, সরিয়ে প্রশ্ন, ঠিক আছে? তাহলে টুকে নিয়েছি প্রশ্ন। তাহলে দেখো ফিগারটা মনে পড়ছে, এটা হলো মাইনাস কিউ প্লাস কিউ ছিল দ্বিমেরুর মধ্যবিন্দু, এখান থেকে কোনো বিন্দুতে সেটা আর দূরে ছিল, এরম বিন্দুতে পি তে আমরা ডাইপোল মোমেন্ট বার করে এসেছিলাম, তাই না? ঠিক, ডাইপোল মোমেন্ট বার করেছিলাম পি বিন্দুতে। সেই ডাইপোল ইলেকট্রিক ফিল্ড বার করেছিলাম, সেই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ছিল 1/4πε0 পি বাই অফ আর কিউব রুট ওভার অফ কত আসতো 3 cos স্কয়ার থিটা প্লাস 1, এটাই ফর্মুলা আসতো না? 1/4πε0 পি বাই আর কিউব রুট ওভার 3 cos স্কয়ার থিটা প্লাস 1, এটাই আসতো। সো তাহলে এখন একটু দেখো কি করব। কিউটাকে তুমি 6 ন্যানোকুলম থেকে কুলম্বে ট্রান্সফার করে দাও, 6 × 10⁻⁹, বিকজ 1 ন্যানো কুলম মানে হলো 10⁻⁹ কুলম। ওকে, 12 মানে 1 মিমি, 1 মিমিটাকে তুমি ভাঙতে পারো 1 × 10⁻³ মিটার। 3 মিটার তো 3 মিটার ঠিকই আছে। ওকে, ব্যাস এটুকুই, এটা হলো ফর্মুলা আমরা জানি। তাহলে আমরা জানি, অঙ্কটা শুরু করা যাক। তাহলে আমরা জানি ই সমান 1/4πε0 পি বাই অফ আর কিউব রুট ওভার অফ 3 cos স্কয়ার থিটা প্লাস অফ 1, এটাই তো। তাহলে এবার দেখো ইলেকট্রিক ফিল্ড 1/4πε0 এর ভ্যালু কত আসতো 9 × 10⁹। ঠিক, এই পিটা কি ছিল ডাইপোল মোমেন্ট, এইটার ভ্যালু কি ছিল দূরত্ব ইনটু আধান। তাহলে দূরত্ব কত দেখো, ডাইপোলের দূরত্ব বলে দিয়েছে 1 × 10⁻³ ঠিক, ইনটু আধান 6 × 10⁻⁹, অত ন্যানোকুলম কিউর ভ্যালু, বিকজ পি মানে হলো এল ইনটু কিউ। এবারে আর কিউব দেখো, সেটা হলো 3 এর কিউব, বিকজ দূরত্ব। এবার দেখো এখানে আছে রুট ওভার 3 cos স্কয়ার থিটা প্লাস 1, তাহলে এখানটায় আমাদের রুট দিয়ে বা এটার পাশেই বসবে, হ্যাঁ এটার পাশেই বসবে, সেটা কিন্তু আমরা এখানে নিচে লিখে দেখাচ্ছি। আচ্ছা তো এক কাজ করো, পুরোটা মুছে দাও আগে, ভালো করে লেখো। তো এটাকে ঘিরে দাও। এটার ভ্যালু হলো 9 × 10⁹, পি এর ভ্যালু হলো 6 × 10⁻⁹ ইন্টু 1 × 10⁻³ বাই আর কিউব মানে হলো 3 এর কিউব। ওকে, এবার এর সঙ্গে ওপরে বসছে 3 cos স্কয়ার থিটা, 3 cos স্কয়ার 60 প্লাস 1, বিকজ এই থিটাটা আমাদের 60 ডিগ্রি অ্যাঙ্গেল বলে দিয়েছে, রেখাটার সঙ্গে 60 ডিগ্রি কোণে। ঠিক, সো এইটা ক্যালকুলেশন করে আমাদের অ্যান্সার আসবে কিছু একটা। তাহলে তোমরা যে অ্যান্সারটা আসবে সেটা লিখবে নিউটন পার কুলম, বিকজ অফ ইলেকট্রিক ফিল্ডের একক নিউটন পার কুলম। ওকে, এবার দেখো ফাই বার করতে দিয়েছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল। তাহলে আমরা যারা থিওরি তোমরা মোটামুটি জানো, তাহলে একটা তারা ফাই সমান আমরা বার করেছিলাম tan ইনভার্স অফ হাফ অফ tan থিটা, মনে পড়ছে? tan ইনভার্স অফ হাফ অফ tan থিটা।
এটা বার করেছিলাম। তাহলে এখানটায় tan ইনভার্স হাফ অফ tan 60 এটা ক্যালকুলেশন করে নেবে। ঠিক, তাহলে তোমাদের দুটো ক্যালকুলেশন হলো, সেটা হলো ইলেকট্রিক ফিল্ড ইটা এখানটায় বার করে এই ক্যালকুলেশন করে যা আসবে সেটা নিউটন পার কুলম, আর ফাই অর্থাৎ কত ডিগ্রি অ্যাঙ্গেলে বার করেছিলাম সেটা আমরা এই থিওরিতে প্রুফ করেছিলাম। ফাই সমান tan ইনভার্স অফ হাফ tan থিটা। এই থিটাটাই হলো আমাদের 60 ডিগ্রি অ্যাঙ্গেল, এখানে এই থিটাটা দরকার। এটা ছিল আমাদের থিটা, সেটা আমাদের 60 ডিগ্রি বলে দিয়েছিল। তাহলে এটা ফর্মুলা ছিল tan ইনভার্স অফ হাফ tan থিটা। তাহলে tan 60 বার করে হাফ বার করে তার tan ইনভার্স করে দিলে ফাই চলে আসবে। ওকে, চলো ক্লিয়ার, মুছে দিই। এবার নেক্সট অঙ্ক, চলো। अब नेक्स्ट अंक आ गया, দেখে নাও কি বলেছে। বলেছে যে এম ক্যাপিটাল এম ভর বিশিষ্ট কোন একটা আধান ইলেকট্রিক ফিল্ড যার ভ্যালু ক্যাপিটাল ই এবং আধানটার ভ্যালু বলে দিয়েছে স্মল কিউ, তার ভেতরে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে স্মল টি সময় পরে সে এস দূরত্ব যায় এবং স্মল টি সময় পরে তার গতিশক্তিও ক্যাপিটাল টি হয়, তাহলে টি বাই এস এর অনুপাত কি হবে, এটা প্রশ্ন। তাহলে এই প্রশ্নটা এমসিকিউ ফর্মে আছে, আমি চারটে অপশন আর দেখাইনি, আমি এটাকে শুধু প্রশ্ন হিসাবে নিলাম। ওকে, সেটা আমরা প্রমাণ করব। ঠিক, তাহলে ক্যাপিটাল এম ভর, তাহলে ভর হলো ক্যাপিটাল এম। আচ্ছা, প্রশ্নটা সরিয়ে দিই। ভর হচ্ছে ক্যাপিটাল এম, আধান হচ্ছে কে স্মল কিউ, তড়িৎ প্রাবল্য সমান ই, তড়িৎ প্রাবল্য সমান ই, দূরত্ব বলে দিয়েছে এস, আর গতিশক্তি বলে দিয়েছে সেটা হলো ক্যাপিটাল টি। ওকে, আর যে সময় পরে বলেছে সেই সময়টা হলো স্মল টি, আর সময়টা কত বলে দিয়েছে না, সময়টা হলো স্মল টি, এইটা বলে দিয়েছে। ঠিকঠাক। তাহলে এবার আমরা তো জানি, একটু আগে শিখে এসেছি, যদি কোনো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো আধানকে ছেড়ে দেওয়া হয় তাহলে সে যে ফোর্স অনুভব করবে সেটা হলো কিউ ইন্টু ই, এবং আবার নিউটনের সূত্রানুসারে এম ইন্টু এ সেটা জানি। তাহলে ত্বরণ এ সমান কত লিখতে পারবো, কিউ ই বাই অফ এম, একটু আগেই বার করেছি মনে হয়, আই থিঙ্ক সেকেন্ড অঙ্ক কি ফার্স্ট অঙ্করে, কিউ ই বাই এম। ওকে, এবার দেখো যেই ছাড়া হয়েছে সে স্মল টি সময় পরে এস দূরত্ব গেছে এবং যে ত্বরণটা তার উপরে অ্যাপ্লাই হয়েছে সেটা হলো এইটা। তাহলে আমরা লিখতেই পারি, অতএব দূরত্ব এস, দূরত্ব এস সমান হাফ অফ কি হবে এটি স্কোয়ার, বিকজ অফ ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার ক্লাস 11 শিখে এসছি। এবারে প্রশ্ন হচ্ছে ইউটা কেন জিরো হলো, কারণ ইউটা জিরো হয়েছে বলেছে যেহেতু আধানটাকে ছাড়া হয়েছে, তাহলে আধানটার ইনিশিয়াল কোনো ভেলোসিটি ছিল না, অর্থাৎ প্রাথমিক বেগ তার শূন্য ছিল। ক্লিয়ার। তাহলে যে দূরত্ব যেতে পারে সেটা হলো এস সমান হাফ অফ এটি স্কোয়ার। তাহলে তুমি হাফ এ মানে হলো কিউ ই বাই এম ইন্টু টি স্কোয়ার, এটা রেখে দিতে পারো, এটা হলো আমাদের এস, তাহলে আমাদের 1 নম্বর বলে রেখে দাও। তাহলে হাফ কিউ ই ইন্টু টি স্কোয়ার। ওকে, এবার একটা জিনিস চিন্তা করো, তাহলে যে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ছাড়া হয়েছে সেই ইলেকট্রিক ফিল্ডের জন্য ইনিশিয়াল ভেলোসিটি ইউ জিরো ছিল। ঠিক, এবার ও তো ত্বরণ নিয়ে তাহলে যাচ্ছে, টি সময় পরে তাহলে তার একটা নিশ্চয়ই কোনো বেগ হবে। ঠিক, তাহলে লেখো অতএব টি সময় পর বেগ ভি সমান ইউ প্লাস এটি, ফর্মুলা আমরা জানি এটা। ঠিক, এবার ইউটা তো প্রাথমিক বেগ, এটা নিশ্চয়ই জিরো হয়ে যায়, তাহলে এটা ভ্যানিশ করে গেল। তাহলে ভি কিউ ই বাই এম ইন্টু টি। ক্লিয়ার কথাটা? তার মানে টি সময় পরে বেগ, তাহলে হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আধানটাকে ছেড়ে দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়ার পরে তার উপরে যে ফোর্স কাজ করেছে সেই ফোর্স কাজ করার জন্য সেই আধানটা চলতে শুরু করেছে এবং স্মল টি সময় পর তার বেগটা এইটা হয়েছে। ঠিক, আমার প্রশ্ন জানতে চাইছিল স্মল টি সময় পরে তার দূরত্ব এস আর যে গতিশক্তি গেছে সেটাকে ক্যাপিটাল টি বলেছে, আমাদের টি বাই এস এর রেশিও জানতে চেয়েছে। ওকে,
তাহলে এবার ক্যাপিটাল টি সমান কত হওয়া উচিত? দেখো হাফ অফ এম ভি স্কোয়ার, গতিশক্তি রাশিমালা আমরা জানি, তাহলে হাফ অফ এম ভি স্কোয়ারের জায়গায় তুমি কিউই বাই, এটা এম হবে নিশ্চয়ই, এম তাহলে টি তার স্কোয়ার, ঠিকঠাক, তাহলে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এটাকে 2 নম্বর বলো। এবার আমাদের কি জানতে চেয়েছে? দেখো আমাদের জানতে চেয়েছে টি বাই এস এর রেশিও। তা টি এর ভ্যালু কত? হাফ এম কিউই বাই এম, কিউই বাই এম ইন্টু টি এর হোল স্কোয়ার বাই এস এর জায়গা বসিয়ে দাও হাফ কিউই বাই, এটাও ক্যাপিটাল এম হবে নিশ্চয়ই, ক্যাপিটাল এম ইন্টু টি স্কোয়ার। ঠিক আছে, এটাই এস এর ভ্যালু এসছে। তাহলে এবার তোমরা নিশ্চয়ই খুব ভালোটাই বুঝতে পারছো কি আসতে পারে, হাফ হাফ ক্যান্সেল। এবার দেখো উপরে কিউই এর হোল স্কোয়ার আছে, নিচে আছে সিঙ্গেল কিউই, তাহলে উপরে কিউই এর হোল স্কোয়ার, নিচে আছে সিঙ্গেল কিউই, তাহলে উপরে একটা কাটাকুটি করলে উপরে একটা কিউই পড়ে থাকবে। ঠিক আছে, এবার দেখো এই আছে এম আর এখানে আছে এম স্কোয়ার। ঠিক আছে, এখানে আছে এম আর এখানে আছে এম স্কোয়ার, তাহলে এখানে একটা এম পড়ে থাকছে নিচে, যেহেতু এম এর স্কোয়ার, ওই এমটা আবার এই এম এর সাথে কাটবে, তাহলে এমটা বাদ চলে গেল। এবার এটা দেখো টি এর স্কোয়ার, এটাও টি এর স্কোয়ার, তো টি স্কোয়ারটাও কেটে গেল, তাহলে শুধু কিউই পড়ে থাকলো। এটাই তোমাদের অ্যান্সার। ঠিক, একটুখানি ক্যালকুলেশন করবে নিশ্চয়ই বুঝতে পারবে, একটু ভেঙে ভেঙে ক্যালকুলেশন করলে সবকিছু করা যাবে। সো কিউই এটা হোল স্কোয়ার ছিল, তাহলে দুটো কিউই, এখানে একটা কিউই একটা কিউই একটা কিউই কেটে গেল, তাহলে একটা কিউই পড়ে থাকলো, সেটাই লিখেছি আমরা। হাফ হাফ তো আগে কেটে গেছিল, এই এমটা এখানে তলার এম স্কোয়ার আছে, তাহলে ওই এমটা তলার এম স্কোয়ারের সঙ্গে একটা কেটে ওপরে একটা 1/m থাকবে, আর দেখো নিচেও একটা 1/m আছে, ওই 1/m ওপরে আর তলার একটা 1/m কাটলো, এটা টি স্কোয়ার এটা টি স্কোয়ার কেটে গেল, তাহলে একটা কিউই পড়ে গেল। এটাই হলো তোমাদের ফাইনাল आंसर। ओके, तो नाउ इसको राम राम सत्य सत्य करने वाले हैं हम। मुझे दिया चलो এরপরের প্রশ্ন, এরপরের প্রশ্ন। তাহলে এবারে নেক্সট প্রশ্ন দেখো, বলেছে এবিসিডি হলো একটা বর্গক্ষেত্র যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য হলো 4 সেন্টিমিটার। এখন এ সি ডি এই তিনটে শীর্ষবিন্দুতে দেখো 16, -16 আর +32 ইএসইউ আধান সব বসানো আছে। এখন প্রশ্ন হলো বি বিন্দুতে উক্ত আধানগুলোর জন্য লব্ধি প্রাবল্য কত? বি বিন্দুতে উক্ত আধানগুলোর জন্য লব্ধি প্রাবল্য কত, এটাই তোমার প্রশ্ন। ঠিক আছে, তো প্রশ্ন কো হটা দে, হটা দিয়া। এবার হচ্ছে কে ছবি, এই আঁকাটার এই অঙ্কটার হচ্ছে কি ছবিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বুঝলে? ছবিটা খুব ভালোভাবে আঁকার দরকার আছে। আহা, ডিস্কো রোগ হয়েছে, যাই হোক। এ বি, এখানে বলো সি আর এখানে বলো ডি। এবার এসি ডি বিন্দুতে এখানে দেখো +16 ইএসইউ আর এখানে -16 ইএসইউ আর এখানটায় 32 ইএসইউ আধান বসানো আছে। এখন দেখা যাচ্ছে না, সিটা দেখা যাচ্ছে না, সিতে -16 ইএসইউ আধান বসানো আছে। আর ঠিক আছে, তাহলে বি বিন্দুতে ফিল্ড বার করতে বলেছে, তাহলে শুরু করা যাক। আর বাহুগুলোর দৈর্ঘ্য বলে দিয়েছে 4 সেমি করে, তাহলে আমাদের সব দেখো সিজিএস এ বলা আছে, এটাও ইএসইউ ইএসইউ ইএসইউ, তার মানে আমাদের এই 1/4 পাই এপসাইলন নটের কোনো ভূমিকা নেই আমাদের, তাহলে 1/4 পাই এপসাইলন নটের কোনো ভূমিকা নেই, বিকজ এটা এসআইতেই
ভূমিকা আছে। তাহলে দেখো বি বিন্দুর ওপরে, তাহলে এখন কি হবে দেখো, বি বিন্দুর ওপরে এ বিন্দুর জন্য একটা ফিল্ড কাজ করবে এবং তার ডিরেকশনটা নিশ্চয়ই এই দিকে থাকবে, ঠিক, বিকজ এটা প্লাস আধান। এবার -16 ইএসইউ আধান অর্থাৎ সি বিন্দুর আধানের জন্য বি বিন্দুতে একটা ফিল্ড থাকবে এবং সেই ফিল্ডের ডিরেকশন নিশ্চয়ই এই দিকে হবে, বিকজ এটা -16। ওকে, এবার দেখো এই বি বিন্দুর ওপরেও ডি বিন্দুর +32 জন্য বি বিন্দুর ওপর একটা ফিল্ড কাজ করবে এবং সেটাও নিশ্চয়ই এইভাবে বাইরের দিকে হওয়া উচিত, ঠিক। তাহলে এটাও 45 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, বিকজ এটা হচ্ছে কর্ণ, এটাও 45 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, তাই না? তাহলে আমরা জানি, তাহলে এখানটা ফিল্ড এটাও 45 করবে, এটাও 45 করবে। তাহলে তুমি যদি এটাকে নিচে এক্সটেন্ড করো তাহলে এইটাও 45, এটাও 45, ক্লিয়ার? তাহলে এই বি বিন্দু থেকে যদি এই লাইনটাকে নিচে এক্সটেন্ড করো তাহলে এই ফিল্ডটা অর্থাৎ ডি বিন্দুর জন্য বি বিন্দুর যে ফিল্ডটা পেয়েছি সেটাও এখানে 45 অ্যাঙ্গেল করবে। ওকে, তাহলে এবারে দেখে নাও কি হচ্ছে। তাহলে এবারে দেখো এ বিন্দুর +16 এর জন্য বি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড, বি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড E1 বললাম, সেটা নিশ্চয়ই QI_r²। তাহলে +16 বাই প্লাসটা না দিলেও চলবে, r² মানে এটা দেখো 4, তাহলে 4 এর স্কোয়ার, তার মানে কত হলো 1। এবং এর ডিরেকশনটা কোন দিক দেবে, এ থেকে বি এর দিক। তাহলে E1 যেটা সেটা হলো এইটা, E1 ওইদিকে, এ থেকে বি এর দিকে, এই বি, খুব ইজি। এবারে দেখো সি বিন্দুর -16 এর জন্য বি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড E2, তাহলে এটা 16 বাই আবার 4² হবে, সেটা আবার 1 হবে এবং এর ডিরেকশনটা হবে বি থেকে সি এর দিকে নিশ্চয়ই, তাহলে বি টু সি, ঠিক। তাহলে এটা হলো বি টু সি, এটা হলো E2 কাজ করছে, E2 উপরের দিকে। তাহলে দেখো E1 আর E2 দুটো হলো একে অপরের সঙ্গে 90 ডিগ্রি কোণে আছে এবং যাদের ভ্যালুগুলো হলো 1 1 করে। তাহলে এই E1 আর E2 যে লব্ধিটা হবে সেটা নিশ্চয়ই E1 আর E2 একদম মাঝখান দিয়ে যাবে, এক্স্যাক্টলি মাঝখান দিয়ে যাবে লব্ধিটা, এবং সেই এক্স্যাক্টলি মাঝখান দিয়ে যাওয়া লব্ধিটাকে আমরা এইটা বললাম, ঠিক। এবং তার নাম দিলাম ধরো ই প্রাইম বললাম, ওকে, ই প্রাইম বললাম, ঠিক। অতএব E1 ও E2 এর লব্ধি ই প্রাইম সমান কত লিখবো দেখো, √1² +1² হওয়া উচিত, সমান √2 হওয়া উচিত, ক্লিয়ার কথাটা? বিকজ E1 এর ভ্যালুও 1 আর E2 এর ভ্যালুটাও 1, তাহলে এখানে ফর্মুলা কি লেখা উচিত ছিল, E1² + E2² + 2 E1 E2 cos থিটার জায়গায় কত বসবে দেখো, E1 E2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো 90, দ্যাট মিনস আমাদের cos 90 পার্টটা 0 হয়ে গেছে, তাহলে শুধু E1 E2² পেয়েছে। তাহলে দুটোর ভ্যালু হলো 1 1 করে, তাহলে √2 পেয়েছে এবং তার ডিরেকশনটা দেখানো হয়েছে ই প্রাইম, সেটা হচ্ছে ওইটা। তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের 45 ডিগ্রি। ওকে, তাহলে তুমি এখানে একটা নাম দিতে পারো, এটা টি বলতে পারো, তাহলে এখানে তুমি লিখতে পারো বিটি অভিমুখে। ওকে, তাহলে বি থেকে টি এর দিকে, যেটা হলো 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, কার সাথে না E1 এর সাথেও 45, E2 এর সাথেও 45 করে আছে, ক্লিয়ার? এবারে দেখো ডি বিন্দুর এফেক্টটা এখন বি বিন্দুতে বাকি আছে, তাই তো? তাহলে এখন ডি বিন্দুর +32 এর জন্য বি বিন্দুতে প্রাবল্য, সেটাকে আমরা E3 বললাম, ইলেকট্রিক ফিল্ড E3 সমান কত হবে দেখো, 32/4√2 এর হোল স্কোয়ার, বিকজ অফ বাহু যদি 4 হয় তাহলে কর্ণটা নিশ্চয়ই 4√2 হবে, তাহলে বি অ্যাকচুয়ালি ডিবি যে লেন্থ ডিবি
সেটা হলো নিশ্চয়ই আমাদের 4√2, তাহলে 4√2 স্কোয়ার, তাহলে এটাও আমাদের 1 এসছে। তাহলে 32/4√2 এর হোল স্কোয়ার, তার মানে 32/32 মানে 1। তাহলে এইটার ডিরেকশন দেখো E3, সেটা আমরা এটা বলেছি, এটা হলো E3। তাহলে এখানে একটা কিছু নাম বলতে দিতে পারো S, তাহলে এটার ডিরেকশন হলো আমাদের BS। S তো কোথাও নেই, ওকে, S দিয়েছি, BS ও অভিমুখে দিয়েছি। এবং এই BS-টাও দেখো এইটার সাথেও 45 করবে, এটা 45, এটাও আমাদের 45, এটাও 45, এটাও আমাদের 45। ক্লিয়ার? ঠিকঠাক, খুব ইজি। তাহলে এটা 45 ছিল, তাহলে এটা প্রথমে একদম বুঝিয়েছিলাম। তো এই BS-টা দেখো 45 অ্যাঙ্গেল করলো, ওকে। তাহলে আমাদের দরকার কি? আমাদের দরকার এই B বিন্দুতে হোল মানে আধানগুলোর জন্য লব্ধি প্রাবল্য। তাহলে আমাদের C আর A বিন্দু লব্ধি প্রাবল্য E', সেই E'-এর ভ্যালু চলে এসছে আমাদের √2, যেটা BT অভিমুখে কাজ করছে সেটা পেয়ে গেছে। D বিন্দুর এফেক্টের জন্য B বিন্দু যে ফিল্ড এসছে সেটাও আমাদের BS অভিমুখে এসছে এবং তার ভ্যালু হচ্ছে E3, যার ভ্যালুও কিন্তু 1 এসছে। এবারে তাহলে ওই দুটোর লব্ধি E' চলে এসছে, তাহলে E' আর E3 এর যদি লব্ধি বার করতে পারি তাহলে নিশ্চয়ই সবগুলোর লব্ধি B বিন্দুতে বেরিয়ে যাওয়া সম্ভব, বিকজ এই E' এর মধ্যে যেটা ঢুকে বসে আছে সেটা E1 আর E2, অর্থাৎ A বিন্দুর আর C বিন্দুর কম্প্যাক্ট এফেক্টটা E' লব্ধি হিসাবে তো ঢুকে বসে আছে। তাহলে ওই লব্ধি এবং সিঙ্গেল যে আধানটা পড়েছিল তার ভ্যালু E3, তাহলে E' আর E3 যদি লব্ধি আমি বার করতে পারি তাহলে আমাদের নিশ্চয়ই বেরিয়ে যাবে সমস্ত আধানগুলোর জন্য লব্ধি প্রাবল্য B বিন্দুতে, ওকে। এবার একটা মজার ব্যাপার আছে, তাহলে এইগুলো আমি মুছে দিচ্ছি, ওকে, খুব ভালো করে বুঝবে। এটা মুছে দিলাম। তাহলে আমাদের এইটা হলো √2, এখানে বার করা ছিল √2 বার করা ছিল, আর E3-র ভ্যালুটাও কত ছিল না 1 এসছে। E3-র ভ্যালুটা কত এসছে? 1। তাহলে আমার E3 আর E'-এর লব্ধি চাই, ঠিক। খুব ভালো করে শোনো, এই ভ্যালুটা হচ্ছে কি 1, E3-র ভ্যালু হচ্ছে কি 1, আর E'-এর ভ্যালু হচ্ছে কি আমাদের √2। তাহলে এই দুটো, এবারে দেখো এই E3 আর E' এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। E3 আর E' মধ্যবর্তী অ্যাঙ্গেল 90। তাহলে এখন বলতেই পারো ওই দুটো লব্ধিও E1 ভেক্টর যেদিকে সেই দিকেই হওয়া উচিত। দেন আই উইল সো নো, বিকজ E' তো হলো √2 ভ্যালু আর E3টা হলো 1 ভ্যালু। তাহলে বলো, একটু দেখিয়ে দিই। তাহলে দেখো এটা হলো E3 আর এটা হলো আমাদের E'। ক্লিয়ার? এটা E', এটার ভ্যালু হলো √2, এটার ভ্যালু হলো 1। তাহলে এক্স্যাক্টলি মাঝখান দিয়ে লব্ধি তখনই যাবে যখন E3 আর E'-টা হচ্ছে সমান হবে, অর্থাৎ এটাও যদি 10 হতো এটাও 10 হতো, ঠিক। তাহলে তবেই মাঝখান দিয়ে যাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। কিন্তু এটা √2, এটা 1, তাহলে এটা 45, এটা 45 হওয়াটা কখনোই সম্ভব নয়। তার মানে আলটিমেট যে লব্ধিটা হবে সেটা কখনোই E1 দিক বরাবর যাবে না, রেদার কোন দিকে শিফট করে থাকবে না, এই লব্ধিটা E2-র দিকে মানে E'-এর দিকে শিফট করে থাকবে, বিকজ এর ভ্যালুটা হচ্ছে লার্জ। E'-এর ভ্যালুটা হলো √2, ওর ভ্যালুটা হলো লার্জ, তার মানে লব্ধি প্রাবল্য ওই দিকে বেশি ঝুঁকে থাকবে। এটাই তো আমরা ভেক্টর শিখেছি ক্লাস 11-এ, ঠিক। তার মানে এই যে E' আর E3 এই দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল যে 90 এবং তাদের যে লব্ধিটা হবে সেটা আমি এখনো টানিনি, সেটা আমরা আন্দাজ করতেই পেরেছি এর মাঝখান দিয়ে, অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যাবে না। তাহলে কি করে যাবে? সাপোজ কোনো এইরকম অ্যাঙ্গেল এসে যাবে, ঠিক, কারণ √2-র দিকে ঝুঁকে থাকবে, অর্থাৎ 45 ডিগ্রি ক্রস করেও ওপর দিক থাকবে। বিকজ যদি সমান হতো তবেই মাঝখান দিয়ে যেহেতু 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, কিন্তু ওর দিকে যেহেতু ভ্যালু বেশি, ওর ভ্যালুটা বেশি, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের থেকেও বেশি করে E'-এর দিকে ঝুঁকে থাকবে। ঠিকঠাক? ওকে, ক্লিয়ার? তাহলে এইটাকে তোমরা এখন নাম দাও। তাহলে আলটিমেট যে লব্ধি প্রাবল্য সেটাকে তোমরা E বলো, ঠিক। অর্থাৎ এখন দেখো, এখন তাহলে E' ও E3 এর লব্ধি E হলে E সমান সমান,
দেখো ভেক্টর দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু 90, E3 আর E প্রাইম অ্যাঙ্গেল কিন্তু 90, মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু 90, ঠিক। কিন্তু তাদের লব্ধি যেটা ই বলেছি সেটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেল করবে না। তাহলে আগে লব্ধিটা বার করো। তাহলে লব্ধিটা কি করে বার করব? দেখো ই প্রাইম এর স্কোয়ার প্লাস অফ E3 এর স্কোয়ার প্লাস 2 ই প্রাইম E3 cos 90 হওয়া উচিত। এটার সঙ্গে এটা সেপারেশন করা আছে, ডিটা ধরো এখানে আছে, ঠিক, এটা সেপারেশন করা আছে, ঠিক আছে। 2 ই প্রাইম E3 cos 90 তার পাশে হবে, ওকে। আর ডিটা এখানে আছে, এটা ডি বিন্দুর আদান প্লাস 32, এটা এই পর্যন্ত সেপারেশন। তাহলে cos 90 তার পাশে বসবে, বিকজ cos 90 কেন বুঝতে পারছো, E3 আর ই প্রাইমের ভ্যালু কোনটা হলো 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এবার ই সমান, দেখো এবার কত আসছে, ই প্রাইমের ভ্যালু আমরা কতবার করেছিলাম, √2, তাহলে √2 এর হোল স্কোয়ার প্লাস এটা হলো 1 এর হোল স্কোয়ার প্লাস 0, তাহলে নিশ্চয়ই কত আসলো, √3, 2 আর 1 3, তাহলে আলটিমেট লব্ধি সেটা হলো আমাদের √3 এসছে। এটা হলো তোমাদের অ্যান্সার, লব্ধির অ্যান্সার। কিন্তু দেখো অ্যান্সার প্রশ্ন দেখে থাকবে, অ্যান্সারটা কিন্তু একটু কোয়াইট জটিল ছিল। সেটা কোন দিক দিয়ে না, ডিরেকশনের দিক দিয়ে। যেটা বলে দিয়েছিল বিসির সঙ্গে tan ইনভার্স অফ √2 + 1 বাই √2 - 1 অ্যাঙ্গেল করে থাকবে বিসি বাহুর সাথে আলটিমেট লব্ধিটা, অর্থাৎ এই ইটা এই বিসি বাহুর সাথে কত অ্যাঙ্গেল করে আছে সেটা আমাদের বার করতে হবে। বিকজ লব্ধি বার করলে তো হবে না, লব্ধির ডিরেকশনটাও বার করতে হবে, ঠিক। তাই লব্ধি এই পর্যন্ত ক্যালকুলেট করে দিয়েছি √3। এটা তোমরা টুকে নাও, এটা মুছে দিচ্ছি কারণ এটা একটু করতে হবে আরো একটু খানিকটা, ওকে। মুছে দিয়েছি। তাহলে আমাদের লব্ধি ই সমান √3, অ্যান্সারটা মিলে গেছে। খুব ভালো করে দেখো, E3 এটা, মানে E3 এটা, ই হচ্ছে এইটা। এবার তুমি দেখো এই অ্যাঙ্গেলটাকে তুমি আলফা বলে ধরে নাও, ঠিক আছে, ওই অ্যাঙ্গেলটাকে আলফা বলে ধরে নাও। তাহলে লব্ধিটা ই প্রাইম ভেক্টরের সাথে আলফা কোণ করে আছে ধরে নিয়েছি। আর যদি খুব ভালো করে বোঝো তাহলে এই ই প্রাইমটা আবার এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, আবার এইটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, ঠিক। ই প্রাইমটা আগে থেকেই ই প্রাইমটা কি ছিল, E1 আর E2 লব্ধি ছিল। E1 1 এসছিল, E2 ও 1 এসছিল, খাতায় চেক করে দেখো। তাদের লব্ধিকে আমি বলছি ই প্রাইম, ওটা যেহেতু সমান সমান ছিল তাহলে E1 আর E2 এক্স্যাক্টলি মাঝখান দিয়ে যাবে এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেল সে করবে, ওকে। এবারে আমাদের আলটিমেট যে লব্ধি সেটা হলো ই, সেটাকে আমরা ধরে নিয়েছি ই প্রাইমের সাথে আলফা কোণ করে আছে। আমাদের দরকার বইয়ের অ্যান্সার মেলানোর সাথে বিসি বাহুর সাথে আলটিমেট লব্ধিটা জানতে চেয়েছি। তাহলে আলটিমেট লব্ধি যদি ই বলে থাকি, সেটা দেখো বিসি বাহুর সাথে 45 ডিগ্রি প্লাস আলফা কোণে আছে, ঠিক। খুব ভালো করে বোঝো, আলটিমেট লব্ধি ইটা বিসি বাহুর সাথে 45 ডিগ্রি প্লাস আলফা কোণে আছে। বিকজ এটাকে চাপা দিয়ে ভাবো, তাহলে ই প্রাইমটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ই প্রাইমটা বিসি বাহুর সাথে 45 ডিগ্রি আছে, ই প্রাইমটা বিসি বাহুর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, এই অ্যাঙ্গেলটা 45। আবার ই প্রাইমটা আলটিমেট লব্ধির সাথে আলফা অ্যাঙ্গেল করে আছে, তাহলে বলতে পারি আলটিমেট লব্ধিটা বিসি বাহুর সাথে 45 ডিগ্রি প্লাস আলফা এই কোণে আছে। আমাদের ওইটা দরকার, 45 ডিগ্রি প্লাস আলফার ভ্যালু কত আছে, ওকে। তাহলে এখন এই ছবিটা আমি টেনে এখানে নামাচ্ছি, কি করে দেখে নাও। এইটা হলো আমাদের ই প্রাইম, এইটা হলো আমাদের E3, ওকে। আলটিমেট লব্ধিটা এর দিকে ঝুঁকে থাকবে, সেটাকে আমরা বলেছি ই, এবং এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরেছি আলফা, ঠিক। ক্লিয়ার কথাটা? দেখো ই প্রাইম এটাকে E3, এটা E3 বলেছি, এই অ্যাঙ্গেলটা হলো 90, ই প্রাইম আর E3 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 90, আগে বলেই এসছি, খুব ভালো করে বুঝেছো সেখানটায়। এবং ইটা ই প্রাইমের সাথে আলফা কোণ করে আছে, তাহলে ইটা আলটিমেট লব্ধিটা ই প্রাইমের সাথে আলফা কোণ করে আছে, ওকে। এবারে ক্লাস 11 এর ভেক্টরে তোমরা এইটা শিখেছো, দেখো
এরকম ছবি। এটা যদি এ ভেক্টর বলতে, এটাকে যদি বি ভেক্টর বলতে, এর বাইরের অ্যাঙ্গেলটাকে আলফা বলেছিলাম আমরা, মনে পড়ছে? এটাকে আলফা বলেছিলাম, আর এটাকে আমরা লব্ধি সি ভেক্টর বলেছিলাম, ঠিক? আর আমরা সি এর ভ্যালু বার করার পরে একটা ডিরেকশনের ফর্মুলা লিখেছিলাম ট্যান থিটা, এটাকেই আমরা তখন থিটা বলেছিলাম। ট্যান থিটা আমাদের ফর্মুলায় এসেছিল, দেখো, বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। এই ফর্মুলা শিখেছিলাম, ঠিক? কারণ এখানে বোঝার কি আছে, তাহলে থিটা মানে লব্ধির ডিরেকশন, লব্ধি সি ছিল, সেটা কার সাথে অ্যাঙ্গেল করেছিল, দেখো, এ ভেক্টরের সাথে। তাহলে এখানটায় লব্ধিটা ই, সেটা ই প্রাইমের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করে আছে। তাহলে এখন ইটাকে আমরা সি হিসাবে ট্রিট করব, ই প্রাইমটাকে আমরা এ হিসাবে ট্রিট করব, আর E3 দেখো লব্ধি যে অ্যাঙ্গেলটা ছিল সেটা এ ভেক্টর থেকে বি হয়েছিল, তাই না? এখানটায় বি ছিল, তাহলে এটাকে আমরা বি হিসাবে ট্রিট করতে পারবো। ক্লিয়ার কথাটা? কারণ লব্ধিটা এ ভেক্টরের সাথেই থিটা কোণ করেছিল, তাই লব্ধিটা এ ভেক্টরের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করেছে, বিকজ ওই অ্যাঙ্গেলটা আমরা আলফা ধরেছি এখন, ঠিক? তাহলে বাকি যে বাহুটা পড়ে থাকবে সেটাকে আমরা বি বলেছিলাম এখানে, তাহলে এটাকেও বি বলা উচিত, ঠিক? তাহলে এখানে বি এর রোলটা কে প্লে করছে, সেটা E3, আর এর রোলটা প্লে করছে সেটা হলো ই প্রাইম। আমরা এখানে এই ট্যান আলফা এখন বার করতে চলেছি, আলফা অ্যাঙ্গেলটা কত, এই আলফা অ্যাঙ্গেলটা কত বার করতে চলেছি। তাহলে এখানটায় আমাদের এইটা ফর্মুলা ছিল ক্লাস 11 ফর্মুলা। তাহলে এখন যদি আমি এটা পাল্টে দিই, তাহলে থিটার জায়গায় আমাদের আলফা বসানো উচিত, বিকজ থিটার রোলটা এখানে আলফা প্লে করছে, তাহলে আলফা বসানো উচিত। এখানে আমাদের বসানো উচিত সাইন 90, এখানেও বসানো উচিত সাইন 90, বিকজ এই যে E3 আর ই প্রাইম এই দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা হলো আমাদের 90। তাহলে বি এর জায়গায় বসিয়ে দেওয়া উচিত, দেখো, E3, এর জায়গায় বসিয়ে দেওয়া উচিত কে, ই প্রাইম, আর বি এর জায়গায়ও E3। ক্লিয়ার? তোমরা আগে ফর্মুলাটা পাশে লিখে দেবে, পরে এই ছবিটা একটু ভালো করে ভাববে, তারপরে কি করবে, ডাইরেক্ট এটা থেকে এখানে লেখার চেষ্টা করবে, ঠিক? সেটাই করা উচিত। ওকে, আই হোপ সবার ক্লিয়ার, ঠিকঠাক? নাহলে ভিডিওটা রিমাইন্ড করে দেখবে, ঠিক বুঝতে পেরে যাবে। ওকে, মুছে দিই। এবার দেখো E3 ভ্যালু কত ছিল, E3 ভ্যালু দেখো 1 ছিল, তো 1 ইন্টু সাইন 90 মানে 1। ই প্রাইম কত ছিল দেখো, √2, আর cos 90 0, তাহলে E1টা 0, বাদ চলে গেল। তাহলে আলফা অর্থাৎ ট্যান আলফা সমান 1/√2, ঠিক আছে? 1/√2 এটা আমাদের এসছে। তাহলে আলফা সমান কত লিখতে পারি, ট্যান ইনভার্স অফ 1/√2। এবার আমাদের কি দরকার বলেছিলাম, 45 ডিগ্রি প্লাস আলফা, এইটাই দরকার। অর্থাৎ এবার লেখো, অর্থাৎ লব্ধি, আমাদের আলটিমেট লব্ধি ই বিসি বাহুর সাথে (45 প্লাস আলফা কোণ করে আছে, ঠিক আছে? তাহলে এবার তুমি কি লিখতে পারো দেখো, তাহলে সেই অ্যাঙ্গেলটাকে আমরা ফাই বললাম, ফাই মানে 45 প্লাস অফ আলফা, ঠিক? এইটা দরকার আমার। এই 45 এর জায়গায় তোমরা কি লিখতে পারো, ট্যান ইনভার্স অফ 1, বিকজ ট্যান থিটা মানে হলো 45, আর 45 মানে ট্যান ইনভার্স অফ 1। তাহলে দেখো 45 মানে ট্যান ইনভার্স অফ 1 লিখতে পারো, আলফার ভ্যালু বসিয়ে দাও, ট্যান ইনভার্স অফ 1/√2। ওকে, ট্যান ইনভার্স অফ 1/√2। এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিলাম। এটা আমাদের এখানে E3 ছিল। এবার ট্যান ইনভার্স অফ A প্লাস ট্যান ইনভার্স অফ B, একটা ফর্মুলা আছে আমরা জানি, সেটা হলো ট্যান ইনভার্স অফ A প্লাস B বাই 1 মাইনাস A ইন্টু B, ঠিক আছে? তাহলে ট্যান ইনভার্স অফ A প্লাস ট্যান ইনভার্স অফ B এর একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হলো ট্যান ইনভার্স অফ A প্লাস B বাই 1 মাইনাস AB, এটা ইনটু আছে। তাহলে এটা করলে তোমরা বুঝতে পারছো, কিন্তু যেটা পাবো
tan ইনভার্স অফ √2 + 1 বাই √2 - 1। এটা হলো আলটিমেট ডিরেকশন। ওকে, বিকজ √2 + 1 লসও করলে পাচ্ছি, এখানে তো পাচ্ছি √2 - 1, আর দুজনের তলায় √2 থাকবে, ওটা আলটিমেট অ্যান্সার এটা। আই হোপ খুব কষ্ট করে বুঝিয়েছি, এটা 2-3 বার দেখো, অনেক ভালো অঙ্ক এবং লেন্দি অঙ্ক। শুধু যদি লব্ধি বার করতে দেয় তাহলে আমি জানি কোনো প্রবলেম আসবে না, বাট অ্যাঙ্গেল বার করার সময় ঝামেলা হবে। এখানে অনেকগুলো অ্যাঙ্গেল আছে, 45, 45, 45, আলফা 45, সো কোয়াইট কমপ্লিকেটেড বাট ইজি। ঠিক আছে, বুঝে নি, টুকে নাও। তাহলে এবার একটা এমসিকিউ দেখো, বলেছে একটা প্রোটন এবং একটা ইলেকট্রনকে একই তড়িৎ প্রাবল্যের মধ্যে ছেড়ে দেওয়া হলে তাদের উপরে ক্রিয়াশীল বল হলে F1 = F2 এবং তাদের ত্বরণ A1 = A2 হলে নিম্নের কোনটা সঠিক। দেখো 4টে অপশন দিয়েছে, যে F1 = F2, বি অপশন F1 not equals to F2, অপশন সি সমান হলো A1 = A2 এবং ডি হলো A1 not equals to A2। অপশন সি তে আছে A1 = A2, অপশন সি, তাই তো, আর ডি তে A1 not equals to A2। এই 4টে অপশন আছে। তাহলে কি করব, দেখো একই ইলেকট্রিক ফিল্ড বলেছে, ঠিক। এবার একটা প্রোটন একটা ইলেকট্রনকে ছেড়েছে, সাপোজ ভাবো এটা একটা প্রোটন আর একটা ইলেকট্রন এখানে ছেড়ে দেওয়া হয়েছে। এবার আমরা যখন অঙ্ক করবো না, সব ভেবে নেবো এগুলো সুষম ইলেকট্রিক ফিল্ড। ওকে, তাহলে প্রোটনের ওপরে আধানটা নিশ্চয়ই কত বলেছে, তাহলে প্রোটনের ওপরে ফোর্স কত বলেছে না, প্রোটনের ওপরে ফোর্স বলেছে আমাদের F1। তাহলে কি দেখো, একই ইলেকট্রিক ফিল্ড এবং দুটোরই আধান কত, প্রোটনের আধান যা ইলেকট্রনের আধানও তাই। আমরা ম্যাগনিটিউড ভ্যালু নিয়ে কনসিডার করছি, তাহলে প্রোটনের ওপরে ক্রিয়াশীল ফোর্স হলো এইটাই হবে এবং ইলেকট্রনের ওপরে যে ফোর্স হবে সেটাও এইটা হবে, ঠিকঠাক। তাহলে অপশন এ রাইট, বিকজ অপশন এ তে দেওয়া আছে F1 = F2, এটা হলো রাইট। তাহলে ফোর্স দুটো সমান, তাহলে প্রোটনের উপরে ফোর্স এবং ইলেকট্রনের উপরে ফোর্স দুটো সমান F1 F2, তাহলে অপশন এ আমাদের রাইট। এবার বাকি 3টে অপশনের মধ্যে দেখো, যে এটা তো প্রোটনের জন্য, এটা ফর প্রোটন, এটা ফর ইলেকট্রন, তাই তো। এবার দেখো ইলেকট্রনের মাস, ইলেকট্রনের ভর ইনটু ইলেকট্রনের ত্বরণ, সেটাকে আমাদের A1 বলে দিয়েছে, তাই না, A2 বলে দিয়েছে, তাহলে A2, তাহলে Q × E এটা লিখতে পারি, তাহলে A2 যেটা হবে QE / ME লেখা উচিত। সিমিলারলি তুমি ফর প্রোটনের জন্য লিখতে পারো নিশ্চয়ই, দেখো A1 প্রোটনের ত্বরণ সমান QE / আবার MP লিখতে পারো, ঠিক, নিশ্চয়ই এটা লেখালে, বিকজ প্রোটনের মাস এইটার মতো আবার বসানো যায় MP × A1 = QE, যেহেতু দুটোর উপরে একই ফোর্স, তাহলে তাদের বাদিকটা খালি চেঞ্জ হবে বিকজ অফ MA, ঠিক, বিকজ প্রোটনের মাস আর ইলেকট্রনের মাস হলো ডিফারেন্ট এবং তাদের ত্বরণটাও ডিফারেন্ট বলে দিয়েছে আমরা প্রশ্নে। এখন দেখো এইটাকে যদি আমি 1 বলি, এটাকে যদি 2 নম্বর বলি, তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমরা বুঝতে পারছি যে A1 is less than of A2 because ME is less than of MP, অর্থাৎ প্রোটনের মাস ইলেকট্রনের মাসের থেকে বেশি, এটা আমরা জানি। তাহলে ওর নিশ্চয়ই যে A1 ত্বরণটা হবে সেটাও নিশ্চয়ই A2 থেকে ডিফারেন্ট হবে, এটা তো বুঝেই গেছি। এবং শুধু এটাও বুঝিনি যে ডিফারেন্ট হবে, তার সঙ্গে এটাও বুঝেছি যে A1টা আমাদের বেশি হবে না, A2টা হচ্ছে আমাদের বেশি হবে, বিকজ ইলেকট্রনের মাসটা হলো কম, ঠিক। মানে অপশন ডি যেটা, সেটা তো রাইট, A1 not equals to A2। তার সঙ্গে আমরা এটাই করলাম A1 A2-র মধ্যে কে বড় ছোট সেটাও বার করেছি, ক্লিয়ার। শুধু এইটুকু দিয়েই আমি অ্যান্সারটা বলে দিতে পারতাম যে A1 যেহেতু মাস দুটো ডিফারেন্ট, তাহলে A1 A2টাও ডিফারেন্ট। কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি অন্য কোথাওভাবে এমনভাবে প্রশ্ন আসতো যে কার ত্বরণ বেশি বলো, তাহলে তখন তোমরা লজিক্যালি বলতে পারবে যে ইলেকট্রনের ত্বরণটা হচ্ছে বেশি, বিকজ অফ ওর ভরটা হচ্ছে কম, বিকজ উপর দুটো দেখো সমান, এখন এর ভর কম আর এই প্রোটনের ভর বেশি, তাহলে জেনারেলি ওর ত্বরণটাও বেশি হবে বিকজ এর ভরটা হলো কম, ঠিকঠাক। তাহলে অপশন এ এটি রাইট। ওকে, চলো পরের প্রশ্নে যাওয়া যাক।
মুছে দিয়েছি। এরপরের প্রশ্ন, ঠিক আছে, এবারে নেক্সট প্রশ্ন দেখো। বলেছে একটা পিথ বল আছে, যার পিথ বলের ভর বলে দিয়েছে দেখো 0.05 গ্রাম, এবং এর থেকে ঠিক 10 সেন্টিমিটার ওপরে একটি গোলক আছে, এবং ওই গোলকের আধান কত থাকলে পিথ বলটি সাম্যাবস্থায় থাকবে। এটা হলো আমাদের প্রশ্ন। ঠিক, তাহলে প্রশ্নটা দেখে নাও। তাহলে প্রশ্ন যা আছে সেই অনুযায়ী আমি যদি ডায়াগ্রাম টানার চেষ্টা করি, ধরো এটা আমাদের পিথ বল, যার ভরটা হলো 0.05 গ্রাম, আর যাতে 100 ইএসইউ আধান আছে। ঠিক আছে, এবার এইটার ওপরে ঠিক 10 সেন্টিমিটার ওপরে ধরো আরো একটা গোলক আছে বা বল আছে, যার আধান কত হলে বলেছে এই পিথ বলটা সাম্যাবস্থায় থাকবে। ওকে, এইটার আধান কত হলে এই পিথ বলটা সাম্যাবস্থায় থাকবে। দেখো, কারণ পিথ বলটার ওপরে তলায় এমজি টান আছে। ঠিক, তাহলে গ্র্যাভিটি এই পিথ বলটাকে টানছে, তাহলে এটা নিচে চলে আসার কথা। কিন্তু এই গোলকটা এবং ওর আধান কত হলে পিথ বলটাকে সাম্যাবস্থায় রাখতে পারবে। ওকে, তাহলে কি হবে? তাহলে দেখো, সাম্যাবস্থায় থাকার শর্ত, সেটা হলো দেখো, ডান দিকে এমজি হবে আর বাদিকটা নিশ্চয়ই কুলম্ব ফোর্স হবে। তাহলে 100 ইন্টু কিউ বাই আর স্কোয়ার। ঠিক, এই কিউটা কি না, কিউটা হলো ওই গোলকের আধান যেটা ধরে নিয়েছি, ওই গোলকটার আধান কিউ ধরে নিয়েছি আমরা। এবারে দেখো, তাহলে 100 ইন্টু কিউ বাই আর স্কোয়ার। আর স্কোয়ার মানে কত? 10 স্কোয়ার। আর এম মানে কত? 0.05 গ্রাম বলে দিয়েছে, সেটা হলো পিথ বলের ভর। আর জির মান 980 আমরা জানি। তাহলে এই 10 স্কোয়ার আর 100 কাটলো, কিউ সমান 49 পেয়ে গেলাম ইএসইউ। ঠিক আছে, এবারে বোঝার পালা, এবং আলটিমেট অ্যান্সারটাও লিখে দিই, তাহলে বোঝাচ্ছি। তাহলে অ্যান্সারটা হবে শুধু গোলকটার আধান 49 নয়, এবং তার আধানটাও নেগেটিভ ক্যারেক্টারের হবে। এখন কেন? খুব ভালো করে ভাবো, এই পিথ বলটার ওপরে গ্র্যাভিটি জনিত ফোর্স নিচের দিকে রয়েছে, তাহলে পিথ বলটাকে টেনে নামাচ্ছে। এখন এই গোলকটার আধান যদি পজিটিভ হতো, প্লাস কিউ পজিটিভ হতো, তাহলে এই গোলকটাকে নিশ্চয়ই রিপেল করতো, বিকর্ষণ করতো। তাহলে বিকর্ষণ করার জন্য সেই বিকর্ষণজনিত ফোর্সের ডিরেকশন কোন দিক হতো? নিশ্চয়ই নিচের দিকে হতো, এটাকে ঠেলে দিত। তা দেখো, গ্র্যাভিটি যেদিকে আর এর জন্য যে বিকর্ষণ এটার উপর কাজ করছে, সেটাও কিন্তু নিচের দিকেই আছে, মানে এমজি যেদিকে সেদিকেই আছে। অর্থাৎ দুটো ফোর্সটা কিন্তু সেম দিকে এসছে। তার মানে এমজি তো টানছেই, তার জন্য আবার বিকর্ষণিত ফোর্সও নিচের দিকে আসছে। ঠিক, তাহলে নিশ্চয়ই পিথ বলটা কোনোদিনই সাম্যাবস্থায় থাকতে পারতো না। এখন প্রশ্ন কি করে থাকবে? যদি এই আধানটা নেগেটিভ হয়ে যায়, এই আধানটা এখন নেগেটিভ হয়ে যায়, তাহলে এখন ফোর্সের ডিরেকশনটা কিন্তু পাল্টে যাবে। অর্থাৎ এই বলটা, এই পিথ বলটাকে এখন আকর্ষণ করবে, অর্থাৎ এইটার উপরে একটা ঊর্ধ্বমুখী ফোর্স পাবে। সেই ফোর্সটাকে আমরা নিশ্চয়ই বলবো কুলম্ব ফোর্স এফসি। ঠিক, অর্থাৎ এখানকার কুলম্ব ফোর্স আর এখানকার পিথ বলের উপরে যে গ্র্যাভিটি জনিত ফোর্স আছে, সেই দুটো ফোর্স যদি সাম্যাবস্থায় থাকে, তাহলে আমরা মানে সমান সমান যদি হয়, তাহলে পিথ বলটা হচ্ছে সাম্যাবস্থায় ওইখানে থাকতে পারে। ঠিক আছে, তাহলে সেই জন্য এই দুটোর মধ্যে কুলম্ব ফোর্স দেখো 100 ইন্টু কিউ বাই আর স্কোয়ার, বিকজ এইটার আধান 100, এইটার আধানে আমরা কিউ ধরে নিয়েছি, এবং এর মধ্যবর্তী ব্যবধানটা 10 সেমি বলে দিয়েছে। তাহলে 10 স্কোয়ার, তাহলে 100 কেটে গেল এবং 49 পেলাম। এবার এই আধানটা সম্পর্কেও প্রেডিক্ট করতে হবে, তার প্রকৃতি কি হতে হবে। তাহলে সেটা হলো কিউ সমান -49 ইএসইউ। ক্লিয়ার? ওকে, আই থিঙ্ক, বিকজ গ্র্যাভিটি জনিত ফোর্স তলায় আর আকর্ষণজনিত ফোর্স ওপরে, তাহলে পরস্পরকে ব্যালেন্স করে দিয়েছে। কিন্তু যদি এটা পজিটিভ হতো, তাহলে এটাকে ঠেলে আরো নিচের দিক নামাতো, অর্থাৎ গ্র্যাভিটির সপক্ষেই যাচ্ছে, যা নিচে চলে যায়, তাই নিচে সাম্যাবস্থায় থাকতে পারতো না। ক্লিয়ার? ওকে, পরের প্রশ্ন টুকে নাও।
এবারে পরের এমসিকিউ দেখো, পড়ে নাও প্রশ্নটা। একটি দ্বিমেরু রৈখিক অবস্থানে একটি আধান বসানো আছে, তার উপরে দেখো কিউ বল প্রযুক্ত হয়েছে। এবার বলেছে দূরত্ব দ্বিগুণ করে দেওয়া হলে তার উপরে কত বল প্রযুক্ত হবে, এটাই প্রশ্ন। তাহলে দেখো দ্বিমেরু কি থাকে, দ্বিমেরু এরকম থাকে, দ্বিমেরু মাইনাস কিউ প্লাস কিউ। এই দ্বিমেরুর ওপরে যদি কোনো একটা স্থানে ধরো প্লাস কিউ আধান বসানো আছে, ঠিক ওই জায়গাটায়, তাহলে ওই স্থানে ধরে নাও এটা পি বিন্দুর নাম দাও। তাহলে পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড রাশিমালা আমরা কত পড়ে এসেছিলাম, 1/4πε0 p/r3, মনে পড়ছে 2p/r3 ছিল, ঠিক। তাহলে ওই স্থানে ওই যে আধানটা আছে তার উপরে যে মানে ফোর্স কাজ করবে, তাহলে সেটা কিউ ইন্টু ই হওয়া উচিত নিশ্চয়ই, সরি ক্যাপিটাল কিউ হবে, বিকজ আধানটা ক্যাপিটাল কিউ। এবং ওই স্থানে যে ইলেকট্রিক ফিল্ড সেটা আমরা এটা জানি অক্ষীয় অবস্থানে কোথাও, তাই তো। তাহলে কিউ ইন বাই 4πε0, তাহলে 2p/r3। তাহলে আমরা ফোর্সটা কিরম পেয়েছি বলতে পারি 1/r³ এর সাথে প্রপোর্শনাল, বিকজ সবটাকে কনস্ট্যান্ট ভাবতে পারি, ঠিক আছে। এবার বলেছে দূরত্ব দ্বিগুণ করা হয়েছে, তাই না। তাহলে দূরত্বটাকে ধরো এখানে বসানো হয়েছে, ঠিক আছে, দূরত্বটা দ্বিগুণ করে ধরো এখানে বসানো হয়েছে। তাহলে নতুন যে ফোর্স এফ প্রাইম, সেটাকে আমরা কি বলতে পারি 2r এর হোল কিউব বলতে পারি, বিকজ দূরত্ব দ্বিগুণ হয়েছে। আগে এই যে দূরত্বটা কিউ বিন্দুতে মানে পি বিন্দুতে কিউ আধানটা বসানো আছে, সেটা দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে ধরে নাও আর দূরে আছে। তাহলে এখন যে দূরত্বটা বলছি এখানটা আছে, সেটা নিশ্চয়ই 2r দূরে থাকবে, বিকজ দূরত্ব দ্বিগুণ। তাহলে যেহেতু ফোর্সটা 1/r³ এর সঙ্গে ব্যস্তানুপাতিক, মানে 1/r³ এর সাথে সমানুপাতিক, তাহলে r³ এর সাথে ব্যস্তানুপাতিক, তাহলে দূরত্ব দ্বিগুণ হলেও নিশ্চয়ই এইভাবে লেখা উচিত। তাহলে এবার দেখে নাও, এফ প্রাইম বাই যদি এফ করে দিই, এফ প্রাইম বাই এফ যদি করে দাও, তাহলে ওপরে চলে গেল r³, নিচে আসলো 2r এর হোল কিউব, তাহলে আসলো 1/8। তাহলে এফ প্রাইম সমান f/8, ঠিক, এফ প্রাইম সমান f/8, ক্লিয়ার। বিকজ এখানে যে সমানুপাতিক ধ্রুবক আসবে, এখানেও সেই সমানুপাতিক একই ধ্রুবক আসবে, রেশিও করে যখন বসাবো সেই সমানুপাতিক ধ্রুবকটা ক্যান্সেল আউট করে যাবে। এবার এটার সাথে এটার ব্যস্তানুপাতিক আছে, দেখো এফ প্রাইমের সাথে 1/2r আছে নিচে, এরকম আছে, এর জিটিস। তাহলে অপশন ডি आंसर, ऑप्शन डी। ओके चलो प्रश्न को हटा दो। चलो नेक्स्ट प्रश्न। তাহলে এবারে পরের প্রশ্ন দেখে নাও, যে বলেছে দুটো প্লাস ক্যাপিটাল কিউ আধান আছে, তাদের সংযোগকারী রেখার ঠিক মধ্যবিন্দুতে একটা মাইনাস কিউ আধান বসানো আছে। সেই মাইনাস কিউর ভ্যালু কত হলে সমগ্র সিস্টেমটা সাম্যাবস্থায় থাকবে। এটা নিশ্চয়ই হর্সের প্রশ্ন 7, তোমরা দেখতেই পাচ্ছ। ওকে, তো এটা করা যাক ঠিকঠাক। চলো তাহলে ধরে নাও এখানে একটা প্লাস কিউ আধান বসানো আছে, এখানেও একটা প্লাস কিউ আধান বসানো আছে, এটার নাম দাও এ, এটার নাম দাও বি। ওকে, আর এটা ঠিক মধ্যবিন্দুতে একটা কিউ আধান বসানো আছে, এবং কিউর ভ্যালু কত হলে পুরো সিস্টেমটা সাম্যাবস্থায় থাকবে। ওকে, তাহলে তুমি এক কাজ করো, এই পুরো এবি ডিস্টেন্সটাকে 2r ধরে নাও, ঠিক আছে। তাহলে এবিটাকে 2r ধরো, তাহলে এখানে নাম দাও মধ্যবিন্দুর ও, তাহলে এও সমান ওবি সমান আর, বুঝতেই পারছো যেহেতু ওটা মধ্যবিন্দু, ঠিক। এখন সাম্যাবস্থায় থাকার শর্ত হলো প্রত্যেকটা আধানের উপরে যে বল প্রযুক্ত হবে বাকি আধানগুলোর জন্য সেইটা যেন ইকুয়ালস টু 0 হয়। তাহলে কি বললাম, প্রত্যেকটা আধানের উপরে যে বল প্রযুক্ত হবে বাকি আধানগুলোর জন্য, তাহলে সেইটা ইকুয়ালস টু 0 হবে, তাহলে সিস্টেমটা সাম্যাবস্থায় থাকবে। তার মানে কি, প্রত্যেকটা আধানের উপরে যে বল প্রযুক্ত হবে সেই নেট ফোর্স সেটা ইকুয়ালস টু 0 হতে হবে, তাহলে সেই পুরো সিস্টেমটা সাম্যাবস্থায় থাকতে পারে। দেখো এখানে প্লাস কিউ আধানের উপরে এই ডিস্টেন্সটা তাহলে আর, এটাও আর আমার। এখন দেখো কিউ বিন্দুর ওপরে মানে কিউ আধানটার ওপরে যে ফোর্স কাজ হতে পারে এইটার জন্য, সেটা দেখো এই কিউ বাই আর স্কোয়ার, ঠিক। এবং এই আধানটার জন্য এই বিন্দুতে যেটা কাজ হতে পারে সেটাও নিশ্চয়ই কিউ বাই আর স্কোয়ার। তাহলে দেখো দুটো ফোর্স ইকুয়াল এবং অপোজিট ডিরেকশনে কাজ করছে, তাহলে
আমরা ওইখান থেকে কিন্তু কিউর কোনো ভ্যালু বার করতে পারবো না ইন টার্মস অফ এই কিউ এবং এই কিউ। ঠিক আছে, তাহলে আমাকে যদি কিউ ওর ভ্যালু বার করতে হয় তাহলে যে কোনো একটা বিন্দু, অর্থাৎ এই বি বিন্দু হতে পারে অথবা এ বিন্দু হতে পারে, এই যে কোনো একটা প্রান্তের আধানের ওপরে মোট বল যে কাজ করছে সেইটা খুঁজে বার করতে হবে। ঠিক, এইটার ওপরে মোট বল বার করলে অ্যান্সারটা আমরা বার করতে পারবো না। ওকে, তাহলে যে কোনো একটা প্রান্তের ওপরে যে আধান আছে প্রান্তে, সেই আধানটার ওপরে মোট ফোর্স বার করব ডিউ টু রেস্ট অফ চার্জেস। ওকে, তাহলে দেখো এখন বি বিন্দুর উপর ও বিন্দুর স্মল কিউ এর জন্য ক্রিয়াশীল বল F1 1/4πε0টা আছে। ঠিক, তুমি সেটাকে লিখতে পারো অথবা সিম্পলি কে লিখে দিতে পারো, তার জায়গায় 1/4πε0 এর জায়গায় কে লিখতে পারো, বা কিছু নাও লিখে করতে পারো। ইন সিজিএস এ করছি, ঠিকঠাক, যা খুশি ভাবে করতে পারো। তাহলে শুধু এইটুকু ফোকাস করো। তাহলে এই বিন্দুর আধানের জন্য এই বিন্দুর উপর ক্রিয়াশীল বল, তাহলে নিশ্চয়ই সেটা কি লিখবো, কিউ বাই অফ আর স্কোয়ার লেখা হচ্ছে, বিকজ এই ডিস্টেন্সটা হলো আর আধানটা হলো কিউ করে। ওকে, এবং এই ডিরেকশনটা কোন দিক থাকবে দেখো, ও থেকে বি এর দিকে, বিকজ এইটার জন্য এটার উপর যা ফোর্স কাজ করে সেই ফোর্সের ডিরেকশন এদিক থাকবে, ওদিকে, কারণ এটাকে বিকর্ষণ করবে, সবই পজিটিভ। আবার দেখো বি বিন্দুর উপর এ বিন্দুর, এটা নাম দাও এ, এটা নাম দেওয়া ছিল এ, উপর এ বিন্দুর ক্যাপিটাল কিউ এর জন্য ক্রিয়াশীল বল F2। তাহলে কত লিখবো, কে কিউ হওয়া উচিত, বিকজ এইটার মধ্যে ফোর্স বার করছি, বাই দেখো 2r এর হোল স্কয়ার এবং ডিরেকশন এগেন ওবি বা এবি, যা খুশি বলতে পারো। ঠিক আছে, ওবি অথবা এবি, যা খুশি বলতে পারো, বিকজ ওবি যা এবি হতায়। তার মানে দেখো F1 আর F2টা হলো সেম দিকে আছে। ঠিক, F1 F2টা সেম দিকে আছে, অতএব বি বিন্দুর উপর মোট বল F সমান F1 প্লাস অফ F2। তাহলে দেখো দুটোর মধ্যেই কে আছে, কেটাকে কমন তুলে নিলাম, তাহলে কিউ বাই একটা আর স্কোয়ার হলো, আর এই কিউ বাই 2r এর হোল স্কোয়ার হলো একটা, ঠিকঠাক। এবং আলটিমেট ডিরেকশন ওবি বা এবি, এটা না লিখলেও চলতো। ওকে, ওবি বা এবি, ঠিক। এটা আমাদের মোট ফোর্স এসছে, বাকিটা মুছে দিচ্ছি আমি, টুকে নাও। এবারে দেখে নাও কি হতে পারে। তাহলে এটা মোট ফোর্স এসছে, এবার লেখো, অতএব সমগ্র সিস্টেমটি সাম্যাবস্থায় থাকবে যদি f সমান 0 হয়। ঠিক, এবার f-টাকে 0 করে দাও, কে কিউ বাই অফ আর স্কোয়ার প্লাস কিউ বাই অফ 4r স্কোয়ার ইকুয়ালস টু 0। ঠিক, কিউ বাই আর স্কোয়ার 0 করে দাও, এটা মুছে দাও, আর লাগবে না এগুলো সব। ওকে, দেখো কেটা ওই পারে চলে গেল, বাদ চলে গেল, তাহলে কি পেলাম, কিউ, একটু ব্ল্যাক কালিতে করি, কিউ বাই অফ আর স্কোয়ার প্লাস অফ কিউ বাই অফ 4r স্কোয়ার ইকুয়ালস টু 0 ছিল। আবার একই লিখে দিয়েছি, ওটাকে ওই পায়ে নিয়ে চলে গেলাম, তাহলে মাইনাস হয়ে গেল, এটাকে ওই পায়ে নিয়ে চলে গেলাম, মাইনাস হয়ে গেল। তাহলে দেখো একটা কিউ কাটলো, তাহলে একটা আর স্কোয়ার কাটলো, তাহলে কিউ সমান পেলাম মাইনাস অফ কিউ বাই 4। তাহলে ওই যে মাঝখানে আধানটা যেটা ধরেছি প্লাস কিউ, তার ভ্যালুটা এক্স্যাক্টলি হতে হবে মাইনাস কিউ বাই 4।
তাহলে এইটা যদি হতে পারে তাহলে আমাদের সমগ্র সিস্টেমটা সাম্যাবস্থায় থাকবে। ঠিক আছে, টুকে নিয়েছো? ओके, क्लियर? तो आज का क्लास यही पर ख़त्म करेंगे। তোমরা অলরেডি দেখে নিয়েছো, কারণ তোমাদের রেড লাইনের দাগ কমপ্লিট, তাই না? কি আনন্দই হচ্ছে। तो आज का क्लास यही पर ख़त्म करेंगे। দেখা হচ্ছে नेक्स्ट वीडियोते। तब तक के लिए जय हिंद एंड कीप वॉचिंग माय चैनल।